ল্যাপটপ চার্জ নাই। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেশন 2 তে। আমাকে দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু সবাই জানাবা। আজকের সেশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হতে যাচ্ছে। আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাবা। এখানে সবাই সালাম দিয়েছো। ভেরি গুড। নাইমা, লাকি, অন্তরা সাহা, তানিয়া, নাইদ, শামসুন নাহার, ফারজানা আক্তার বৃষ্টি। ভেরি গুড, ভেরি গুড। সো আশা করি আজকে আমাকে দেখতে পাচ্ছ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সেশন 2 তে আমাদের মেন প্রোগ্রামে আমরা নরমালি ট্রাই করি একজন নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যাতে একটা ক্লিয়ার রোড ম্যাপ পায়। অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ভুল গাইডলাইনের কারণে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যায় সেই জায়গাতে। কারণ একটা ভুল সিদ্ধান্ত তোমার লাইফের একটা বছর নষ্ট করে দিতে পারে। একটা ভুল গাইডলাইনের কারণে তোমার প্রিপারেশন একদম ভেস্তে যেতে পারে। একটা ভুল পড়াশোনার আউটলাইনের কারণে তুমি ভুল রাস্তায় আগাইতে পারো। সেই জায়গাটাতে আমরা ব্রেইনার আমরা এই মেন্টরশিপ প্রোগ্রামের মধ্য দিয়ে তোমাদেরকে ক্লিয়ার আউটলাইন দেওয়ার মাধ্যমে তোমাদেরকে রাইট ওয়েতে রাখার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে এত গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি দিব এবং সেই জিনিসগুলো পিডিএফ আকারে তুমি পেয়ে যাবা, যে জিনিসগুলো তোমাকে প্রথম থেকে বেস্ট নার্সিং প্রিপারেশন নিতে সহায়তা করবে এবং আল্টিমেটলি তুমি সরকারি নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। কারণ প্রাথমিক অবস্থায় একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় চাহিদা যেটা থাকে যে ভাইয়া আমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিব। কারণ শুরুটা যদি তুমি সুন্দর করে করতে পারো তাহলে তোমার শেষটা অবশ্যই ভালো হবে। এবং এই শুরুটা সুন্দর করে করার জন্য তোমাকে যা, যা রিসোর্স তোমার হাতের নাগালে থাকা উচিত তার সবকিছুই আমরা সুন্দর করে গুছিয়ে দিব। তো কাইন্ডলি আমি তোমাদেরকে একটু আ জানতে চাচ্ছি আমাকে স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা? ভেরি গুড, সবাই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছ। ভেরি গুড, ভেরি গুড। ওকে। তো আমি ১ম এ একটু দেখিয়ে নেই। ১ম যে বিষয়টা আমি একটু বলব সেটা হচ্ছে আজকের আমাদের এই সেশনে আমরা তোমাদের জন্য যেই জিনিসগুলো রেডি করেছি সেগুলো আমি এক নজর তোমাদেরকে একটু দেখাতে চাই। তাহলে তোমরা দেখবা যে আজকে পুরো সেশন ভর আমরা তোমাদের জন্য কি, কি রেখেছি। ১ম এ তোমাদের জন্য যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা স্টাডি গাইড। যে বিব্রেনার নার্সিং এর পক্ষ থেকে পুরো একটা স্টাডি গাইড। প্রত্যেকটা বিষয়ে তুমি কোন, কোন টপিক গুলো পড়বা, বাংলার জন্য তুমি কোন, কোন বিষয় পড়বা, কতটুকু পড়বা, তুমি এই বাংলা পড়তে গিয়ে কোন বিষয়গুলো তুমি এখন থেকেই জোর দিয়ে সুন্দর করে গুছিয়ে পড়বা, যাতে পড়াশোনাগুলো অর্গানাইজ থাকে। তুমি সেখান থেকে বেস্ট আউটপুটটা পেতে পারো। তুমি পরীক্ষাতে সর্বোচ্চ কমন পেতে পারো। সেভাবে গুছিয়ে দিব। এবং ইংরেজিতে তুমি কোন টপিকগুলো পড়বা, কতটুকু পড়বা এবং ইংরেজি পড়ার ওয়েটা তোমার কি হবে, এই ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিব। সাধারণ গণিত অনেক মানে গণিতে দুর্বলতা থাকে। সেই দুর্বলতাটা তোমরা কিভাবে কাটাবা, সেই কাটানোর পরে তোমাদের জন্য কিছু টিপস, এক্সট্রা টিপস রয়েছে। তারপরে বিএসসি নার্সিং এর জন্য যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই ৩ টা সাবজেক্ট এইচএসসি থেকে থাকে, সেখানে কোন টপিকগুলো তোমার পড়তে হবে, এখানে তোমার কি, কি গাইডলাইন ফলো করতে হবে, এই ব্যাপারটা আমরা দেখব। এরপরে ডিপ্লোমার জন্য মানে ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য সাধারণ বিজ্ঞান অংশ থেকে তুমি কি পড়বা, কতটুকু পড়বা, এটা আমরা দেওয়ার ট্রাই করব। আমরা সাধারণ জ্ঞান থেকে এবছর যেহেতু মানবিক গুণাবলী যুক্ত হয়েছে সেটা তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে দিব। আমরা আরো গুছিয়ে দিব এই মানবিক গুণাবলীর জন্য ডেডিকেটেড ভাবে কোন জায়গাতে তোমার মনোযোগ দিতে হবে। এন্ড ফাইনালি তোমাদের জন্য আরো যে জিনিসটা আমি গুছিয়ে রেখেছি সেটা হচ্ছে তোমার অনেকে জানতে চাও যে ভাইয়া সরকারি নার্সিং এ চান্স পেতে সর্বনিম্ন কত নাম্বার পেলে আমি চান্স পাবো? তাই না? তোমাদের অনেকের মনে এই প্রশ্ন যে সরকারি নার্সিং এ চান্স পাওয়ার জন্য কত নাম্বার পেলে আমি চান্স পেয়ে যাব? কত পজিশনে থাকলে আমি চান্স পেয়ে যাব? এটারও একটা আউটলাইন তোমাদের জন্য আমরা সুন্দর করে ২০২৫-২৬ সেশনে যেই ভর্তি পরীক্ষা হয়েছে সেই রেজাল্টের আলোকে সুন্দর করে এনালাইসিস করে গুছিয়ে দিয়েছি। কারণ বিব্রেইনার আমরা এইটুকু বিশ্বাস করি, তোমাকে যদি আমি অর্গানাইজ করে দিতে পারি সকল রিসোর্স, সকল পড়াশোনা, তাহলে তোমাকে দিয়ে চান্স অবশ্যই সম্ভব। কিন্তু অদক্ষ প্যানেল, অদক্ষ প্রিপারেশন, তোমার অগোছালো প্রিপারেশন সবকিছু তোমার নার্সিং এ
চান্স পাওয়ার স্বপ্ন ভেস্তে দিতে পারে। সেই জায়গাটাতে আমরা বি ব্রেনার সবচেয়ে প্রিমিয়াম ভাবে তোমাকে অর্গানাইজ ভাবে তোমাকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই সকল আয়োজনগুলো করেছি। তো এই জিনিসগুলো যদি তোমার কাছে প্রাথমিকভাবে থাকে তাহলে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। এরপরে তোমাকে প্রথমে যাতে তুমি অর্গানাইজ ভাবে গুছিয়ে পড়তে পারো সেজন্য বি ব্রেনারের বইয়ের যে সূচিগুলো সেই সূচিপত্রগুলো যদি তুমি খাতায় সুন্দর করে লিখে নিতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা তোমাকে কোন বিষয় থেকে কতটুকু পড়তে হবে। বি ব্রেনারে আমরা স্টুডেন্টের কোন কোন জিনিসগুলো পড়াই এগুলোর একটা ক্লিয়ার আউটলাইন তুমি পেয়ে যাবা। তুমি বুঝতে পারবা আসলে সরকারি নার্সিং এ টপ পজিশন করার জন্য আমার কি কি পড়তে হবে, আমার কতটুকু পড়তে হবে, এই ব্যাপারগুলো আমরা গুছিয়ে দিচ্ছি আমাদের এই সেশনটাতে। তাহলে বুঝতে পারছো আজকের সেশনটা কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব এই জিনিসগুলো যে আমি তোমাদের জন্য গুছিয়ে দিচ্ছি এগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে তুমি তোমার নার্স হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবা। ক্লিয়ার? তো আমি দেখতে পাচ্ছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অলরেডি আমাদের সাথে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। আমাদের সাথে ইউটিউব এবং জুম দু জায়গাতেই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যুক্ত হয়ে গেছে। আমরা তোমাদের সাথে ইনশাআল্লাহ এক এক করে আমরা আলোচনা করব। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা আজকে প্রথমে যে বিষয়টা আমি তোমাদের জন্য একটু পয়েন্টে বলবো। ওকে, প্রথম পয়েন্টটা যে ভুলগুলোর কারণে একজন শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করার পরেও তার আবেদনটা বাতিল হয়ে যায়। প্রতি বছর আমরা এমন অনেক শিক্ষার্থী পাই খুব ভালো করে প্রিপারেশন নিয়েছে কিন্তু সঠিকভাবে আবেদন না করতে পারার কারণে বা কিছু জিনিস ডিটেলস মিস করার কারণে সে পরীক্ষাই দিতে পারেনি। এমন অনেক শিক্ষার্থীকে আমরা কান্না করতে দেখেছি যে এত কষ্ট করে প্রিপারেশন নিল কিন্তু সে ভর্তি পরীক্ষায় দিতে পারেনি। আমি চাই আমাদের বি ব্রেইনারে মেন্টরশিপ প্রোগ্রামে যারা আছে তাদের মধ্যে কারো যাতে এই ভুলটা না হয়। নাম্বার ওয়ান মিস্টেক সেটা হচ্ছে অনেকে আবেদনকালীন যখন সময় চলে আসে তখন তারা আলসেমি করে তার এই আবেদনটা শেষের দিকে করতে যায়। শেষের দিকে করতে গেলে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে অনেক সময় সার্ভার ডাউন থাকে, আবেদন প্রপারলি করা যায় না। বিএসসি নার্সিং এর জন্য 700 টাকা, ডিপ্লোমার জন্য 500 টাকা সরকারিভাবে এই আমার টেলিডক সিমের মাধ্যমে জমা দিতে হয়। এই জমাটা অনেক সময় শেষ পর্যায়ে গিয়ে সার্ভার ডাউন থাকার কারণে করা যায় না। আরেকটা ভুল করে প্রথম দিকে অনেকে করতে গিয়ে অনেকবার ট্রাই করে, এই ট্রাই করতে গিয়ে অনেকে মনে করে তার আবেদনটা হয়ে গেছে কিন্তু পরে দেখা যায় তার কোনো পাসওয়ার্ড বা তার কোনো তোমার এসএমএস আসে না। এই ভুলের কারণে প্রত্যেক বছর আমরা দেখি কিছু না কিছু শিক্ষার্থী সে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না। তো আমি বলবো আবেদনের ক্ষেত্রে তোমাকে সচেতন হইতে হবে তোমার আবেদনটা প্রপারলি হচ্ছে কিনা। এজন্য অবশ্যই দক্ষ কারো সহায়তা নিয়ে তোমার এই আবেদন প্রক্রিয়াটা করতে হবে যাতে অন্য যারা কান্নাকাটি করেছে পরীক্ষা দিতে পারে নাই তাদের মানে পোড়া কপাল যাতে তোমার না হয়। নাম্বার টুটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তুমি বিএসসি দিবা নাকি ডিপ্লোমা দিবা এই ব্যাপারে একটা ক্লিয়ার আউটলাইন তোমার থাকা উচিত। তুমি দেখো বিএসসি নার্সিং এ জিপিএটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যারা ভর্তি পরীক্ষা দেয় বিএসসি নার্সিং এ তাদের কিন্তু হচ্ছে বেশিরভাগের জিপিএ মোটামুটি ভালো লেভেলে থাকে। তোমার যদি জিপিএ কম থেকে থাকে মানে ভালোই কম থেকে থাকে তাহলে সেটা তোমার কভার করতে হবে এমসিকিউতে নাম্বার তোলার মাধ্যমে। তার মানে তোমার যদি জিপিএ তোমার তুলনামূলক কম থাকে তাহলে তোমার জন্য বেটার অপশন হইতে পারে ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি। মিডওয়াইফারিতে তোমার এক্স্যাক্টলি যারা মেয়ে আছো তাদের জন্য এর আবেদন করতে পারো। অনেকে এই ছেলে হয়েও মিডওয়াইফারিতে আবেদন করতে যাও এবং আলটিমেটলি আবেদন করতে না পারার কারণে তারা হচ্ছে মানে কনফিউজড থাকো যে আমি তাহলে কি আবেদন আমার হয় নাই। প্রথম থেকে জেনে রাখো মিডওয়াইফারিতে ছেলেরা আবেদন করতে পারে না। তোমার যদি টার্গেট থেকে থাকে ৩ নাম্বার পয়েন্ট, তোমার যদি টার্গেট থেকে থাকে তুমি এনি হাউস তুমি নার্সিং প্রফেশনে ক্যারিয়ার গড়বা তাহলে তোমাকে যেটা করতে হবে তোমার প্রথমেই উচিত যে ভাই আমার যদি সরকারিতে না হয় আমি তাহলে বেসরকারি নার্সিং এ পড়বো। এরকম যদি তোমার ডিটারমিনেশন থাকে তাহলে আমি বলবো তোমার বিএসসি নার্সিং এ ট্রাই করা উচিত। ওকে, তুমি যদি বেসরকারিতে পড়ো তাহলে বিএসসি পড়াটা বেটার। এন্ড কেন বেটার এটার পেছনে অনেক যুক্তি আছে সেটা আমরা ক্রমান্বয়ে আমাদের নেক্সট সেশনগুলোতে আমরা আলোচনা করব। তবে আমি প্রাথমিকভাবে বলে দিচ্ছি তুমি যদি প্রাইভেট নার্সিং এ পড়া তোমার সামর্থ্য থেকে থাকে তাহলে তুমি ডিপ্লোমাতে না করে তুমি বিএসসি তে আবেদন করবা। ওকে, আর যদি তুমি মনে করো যে আমাকে সরকারিতেই পড়তে হবে এবং আমাকে চান্স পেতেই হবে সেক্ষেত্রে জিপিএ যদি তোমার কনসার্নিং বিষয় থাকে এবং তোমার যদি মার্ক তুলনামূলক কম আসে তোমার বেসিকে যদি অনেক ঘাটতি থেকে থাকে আশা করবো বিবেনের সাথে আমরা যে রোড ম্যাপ দিব এই রোড ম্যাপ ফলো করলে তোমার বেসিকে যে দুর্বলতাগুলো আছে এগুলো আগামী যে 5 থেকে 6 মাস আমরা সময় পাবো নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা কভার করে ফেলতে পারবো। এরপরও যদি তোমার আগামী ভর্তি পরীক্ষার আগে গিয়ে মনে হয় যে না তোমার আপ টু দা লেভেলে প্রিপারেশন হয়নি তখন তুমি এই ডিসিশনটা নিতে পারো।
বাট প্রাথমিকভাবে আমি বলব তুমি যদি বি ব্রেইনের গাইডলাইনটা সুন্দর করে ফলো করে যাও তাহলে বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং তুমি নিজেই বুঝবা যে তোমার জন্য আসলে বিএসসি, ডিপ্লোমা নাকি মিডওয়াইফারি কোনটা ভালো হবে। তুমি নিজেই বুঝতে পারবা। তো এই কয়েকটা বিষয় তোমাকে একটু কাইন্ডলি মাথায় রাখতে হবে। ওকে? এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি আমাকে জানাবা। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি ১ম থেকে তোমার জানা থাকে তাহলে এই ভুলগুলো তোমার হবে না। যে ভুলগুলোর কারণে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী তার চান্সটা মিস মানে তার ভর্তিতে অংশগ্রহণ করা মিস হয়ে যায়। এটুকু ক্লিয়ার সবাই? আমাকে একটু কাইন্ডলি ইয়েস, সবাই জি বলছো, সবাই বুঝতে পারছো? কমন যে ভুলগুলো প্রত্যেক বছর শিক্ষার্থীরা করে থাকে আশা করা যায় এবছর সেই ভুলগুলো আমাদের কোনো শিক্ষার্থী করবে না। সেটা আমাদের এই ফ্রি আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রাম, এই মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে আমি চাচ্ছি তুমি বিবিএনএর পেইড কোর্সে ভর্তি হও না হও এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থী এবং সেই নার্সিং ভর্তি পরীক্ষার্থী সঠিক গাইডলাইনের অভাবে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এটা আমরা কোনোমতেই মেনে নিতে পারি না। কারণ বাংলাদেশে নার্সিং এই প্রফেশনটাকে জনপ্রিয় করার জন্য আমরা বিগত কয়েক বছর ধরে অনেক পরিশ্রম করছি। সেই অভিজ্ঞতার আলোকে বলব আমরা তোমাকে যে গাইডলাইনটা দিচ্ছি, এই গাইডলাইনটা আমাদের অভিজ্ঞতার আলোকে, এই গাইডলাইনটা আমরা হাজার, হাজার শিক্ষার্থীকে সরকারি নার্সিং এ চান্স পাওয়ানোর আলোকে বলছি। এই গাইডলাইনটা আমরা তোমাকে এমনভাবে দিচ্ছি না যে আমি জাস্ট গত বছর এই বছর এসে তোমাকে আমি কোনো মতে আমি হয়তোবা ভার্সিটিতে স্টুডেন্টে পড়াতাম, আমি এসে এখন তোমাকে নার্সিং এ গাইডলাইন দিচ্ছি। না, নার্সিং এর জন্য ডেডিকেটেড ভাবে উই হ্যাভ দ্য এক্সপার্টিস সেখান থেকে তোমাকে গাইডলাইনটা দিচ্ছি যাতে তুমি এই গাইডলাইনটা পড়ে তোমার স্বপ্নটা পূরণ করতে পারো। তোমাদের মজার একটা গল্প বলি। ধরো তুমি এমন একটা বাসে উঠলা, যে বাসের যে ড্রাইভার, সে ড্রাইভার জীবনে কখনো আগে ওই বাস চালায় নাই। তখন তোমার কেমন মনে হবে? তুমি এমন একটা বাসের মানে প্যাসেঞ্জার হলা, যে ড্রাইভার কখনো ওই বাসটা আগে চালায় নাই। ওই রোডে সে আগে কখনো যায় নাই। এবং এমন আরেকটা বাসে তুমি উঠলা, যে ড্রাইভার অনেক অভিজ্ঞ, ওই রাস্তায় সে বারবার গিয়েছে এবং অসংখ্য ট্যুর সে সম্পন্ন করেছে। তুমিই বলো, তুমি কোন বাসটাতে উঠে নিশ্চিন্তে তুমি তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবা? ডেফিনিটলি যে অভিজ্ঞ, যে অনেকদিন ধরে ওই বাস চালাচ্ছে। নতুন কোনো বাস ড্রাইভারে যে অ্যাকচুয়ালি সে কখনো ওইভাবে গাড়ি ওই গাড়িটা চালায় নাই, ওই রোডে যায় নাই, সেই গাড়িতে উঠে অনেকে কিন্তু আফসোস করে। এজন্যই বি-ব্রেইনারে আমাদের 2nd টাইম, 3rd টাইম কোর্সে এত স্টুডেন্ট ভর্তি হয়। কারণ ১ম এই ভুল গাড়িতে উঠে, ভুল ড্রাইভারের পেছনে বসে অনেকের লাইফের ১ টা বছর নষ্ট করে ফেলে। সে জায়গাতে ১ বছর নষ্ট করার পরে বুঝতে পারে আসলে আমার কোন গাড়িতে উঠা দরকার ছিল। অনেকে বলে আমি কি পিঙ্ক বাসে উঠবো নাকি আমি রেড বাসে উঠবো, তাই না? এখন তো তোমরা দেখেছো যে পিঙ্ক কালারের বাস অনেক ভাইরাল হয়েছে। তো তুমি কোন বাসে উঠবা ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখন কোন বাসে উঠবা এইটা বুঝার জন্য তো তোমার বুঝতে হবে তোমার গন্তব্যটা কোথায়। তুমি কোন রুট দিয়ে যাবা, কোন রাস্তা দিয়ে যাবা, এই রাস্তার পরে কোন রাস্তা ধরবা, এটা যদি তুমি বুঝো তাহলে তোমার পক্ষে গাড়ি চয়েস করাটা সহজ হবে। তোমার পক্ষে ড্রাইভার চয়েস করাটা সহজ হবে। মানে তোমার ইজি হবে যে এই ড্রাইভারের আন্ডারে আমি, এই ড্রাইভারের সাথেই আমি আমার গাড়িতে করে আমার গন্তব্যে পৌঁছাবো। এজন্যই তোমাদের এত কিছু ডিটেইলসে তোমার জানা প্রয়োজন। ওকে? ভেরি গুড। এই এক্সপেরিয়েন্স ওয়ালা। অনেক সুন্দর করে বলছো যে এক্সপেরিয়েন্স ওয়ালা, রাইট? এবার আসো। আমি তোমাদের জন্য যে আউটলাইনটা দিয়েছি, ১ম এই বলে নেই কাট মার্কের ব্যাপারটা। ওকে, কাট মার্কের ব্যাপারটা আমি তোমাদের ১ম এই বলে নেই। সো কাট মার্কের জন্য বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং এ কাট মার্ক নিয়ে আমি ১ম এ বলি। আমি সুন্দর করে এই যে আমি যেই পিডিএফটা থেকে তোমাদের জন্য বানিয়েছি, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিব এবং এইটা আমি হচ্ছে ফেসবুকে একটা ভিডিও করে দিব। সেখানে তো ওই ভিডিওতে তুমি একটা কমেন্ট করবা। কমেন্ট করলে অটোমেটিক ভাবে তোমার ইনবক্সে এই পিডিএফ গুলো, যতগুলো পিডিএফ আজকে আমি দেখাইলাম, এই সবগুলো পিডিএফ তোমার ইনবক্সে চলে যাবে। ক্লিয়ার বুঝতে পেরেছো? কমেন্ট বক্সে বিবিআই মানে বি ব্রেনার ইন্ডেক্স, মানে পড়াশোনাটা কিভাবে শুরু করবা তার ইন্ডেক্সটা আমরা ওই ড্রাইভে দিয়ে দিব। তো এটা ভিডিওটা দিলেই হয়ে যাবে, কারণ ইন্ডিভিজুয়ালি হাজার হাজার শিক্ষার্থী আমাদের অলরেডি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হয়েছে। টেলিগ্রামে দেখলাম প্রায় ১৭০০ স্টুডেন্ট, তারপর ওয়েবসাইটে অসংখ্য স্টুডেন্ট। এই এত হাজার স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করা সম্ভব না, কিন্তু আমরা অটোমেটেড ভাবে তুমি জাস্ট কমেন্টে করলে অটোমেটিক ভাবে তোমার ইনবক্সে পুরো পিডিএফ এর ডিটেলসটা চলে যাবে। ঠিক আছে? খুবই সহজভাবে। ২০২৬ সালের নার্সিং ভর্তি পরীক্ষার যেই পরিসংখ্যান, এই পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিএসসি নার্সিং এ এমসিকিউতে চান্স পাওয়ার জন্য মিনিমাম নাম্বার প্রয়োজন হয়েছিল ৭৪ থেকে ৭৫ নাম্বার। তার মানে তোমার চান্স পাওয়ার জন্য ১০০ নাম্বার এমসিকিউতে পেতে হয়েছে কত? ৭৪ থেকে ৭৫ নাম্বার। আর ১৫০ এর মধ্যে যেহেতু ৫০ জিপিএ আসে, জিপিএ থেকে ১০০ নাম্বার এমসিকিউ থেকে, সেক্ষেত্রে মেরিট স্কোর অনুযায়ী তোমার, কারণ ২ ভাবে হয়। আগে জেলা কোটা ছিল, এখন জেলা কোটা বাদ হয়ে গেছে। এখন শুধুমাত্র ট্রাইবাল কোটা মানে উপজাতি কোটা রয়েছে। তো মেরিট কোটায় তোমার ১২৪ পেয়ে সর্বনিম্ন চান্স পেয়েছে, আর ট্রাইবাল কোটায় ১০৯ পেয়ে চান্স পেয়েছে। তুমি দেখবে অনেকে তোমার চেয়েও কম নাম্বার পেয়ে চান্স পেয়ে যায়। তাহলে কিভাবে তারা তোমার চেয়েও কম নাম্বার পেয়ে চান্স পেয়ে যায়? কারণ কোটা রয়েছে।
ওই পার্বত্য অঞ্চলের আমাদের উপজাতি কিছু কোটা রয়েছে, ট্রাইবাল কোটা রয়েছে, ওই কোটার অধীনে তারা চান্স পেয়ে যায়। তার মানে মেরিট পজিশন থেকে চান্স পাওয়ার জন্য তোমাকে গতবার 2026-এ পয়েন্ট লেগেছিল 124.35, আর ট্রাইবাল কোটায় লেগেছিল 109.05। বিএসসি নার্সিং এ ব্যাপারটা বুঝতে পারছো? ভেরি গুড, নাইস। এরপরে আসো তোমার পজিশনটা বলি। তোমার এই মেরিট পজিশন থেকে চান্স পাওয়ার জন্য পজিশন দরকার হয়েছিল 1912। 1912 পজিশনের মধ্যে থাকার ফলে সর্বনিম্ন সে চান্স পেয়েছে 1912। অ্যান্ড তোমার ট্রাইবাল কোটায় 9,953 নাম্বার থেকেও হচ্ছে সরকারি নার্সিং এ চান্স পেয়েছে উপজাতি কোটা থেকে। ব্যাপারটা বুঝতে পারছো? এখন তুমি মনে করি না ভাইয়া আমরা যারা মেরিট কোটায় তারা তো মাত্র 1952 পজিশন চান্স পেয়েছি, তাহলে এটা কি একটা অবিচার হলো না? না, এখানে পার্বত্য অঞ্চলে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ক্ষমতায়ন করার জন্য এই ট্রাইবাল কোটাটা চালু করা হয়েছে, সবাই যাতে একটা সমতা পায়। ব্যাপারটা বুঝতে পারছো? তো এখানে খুবই কম সংখ্যক আসন থাকে। এবছরও সম্ভবত তোমরা তোমাদের সার্কুলারে দেখতে পারবা এই ট্রাইবাল কোটার ব্যাপারটা। অ্যান্ড ফাইনালি ডিপ্লোমার জন্য তোমরা যারা ডিপ্লোমা দিবা, ডিপ্লোমা ইন নার্সিং এ যারা পরীক্ষা দিবা তাদের জন্য এবছর মেরিট পজিশন 4069 এই মেরিট পজিশন থেকেও কিন্তু চান্স পেয়েছে। বুঝতে পারছো? আমি এই জন্যই বলি তোমার যদি সরকারি নার্সিং এ চান্স প্রয়োজন হয়ই হয়, তুমি বেসরকারিতে পড়া তোমার সামর্থ্য কোনোভাবেই নেই, তাহলে আমি বলবো ডিপ্লোমা ইজ এ গুড চয়েস। কারণ দেখো এখানে 4069 পজিশন থেকেও চান্স পাওয়া গেছে, এখানে মাত্র 109 পেয়েও মেরিট পজিশন থেকে চান্স পাওয়া গেছে সরকারি নার্সিং এ। তো ইট উইল বি ভেরি গুড চয়েস তুমি যদি সরকারি নার্সিং এ তোমার পড়ার মেইন টার্গেট থাকে। অ্যান্ড ফাইনালি এই তোমার ট্রাইবাল কোথায় মানে 150-এর মধ্যে, থ্যাংক ইউ, 150-এর মধ্যে তোমার 96 পয়েন্ট থাকার পরে তোমার চান্স পেয়েছো। অ্যান্ড ফাইনালি মেরিট পজিশনে 14,346 পজিশন থেকেও চান্স পেয়েছে। তার মানে বুঝতে পারছো ডিপ্লোমা থেকে চান্স পাওয়াটা বিএসসি থেকে তুলনামূলক সহজ। এই ব্যাপারটা এই যে তোমাকে আমি একদম ইনসাইডার ভাবে ভেতরের ইনফরমেশন গুলো গুছিয়ে দিচ্ছি, এগুলো আমি কিভাবে দিচ্ছি? কারণ বাংলাদেশে এখন পর্যন্ত নার্সিং সেক্টরে এত ডেডিকেটেড ভাবে এক্সপিরিয়েন্স প্যানেল কোথাও নাই। নিজের ঢোল নিজের পিটাইতে হচ্ছে, কারণ এই ঢোল না পিটাইলে স্টুডেন্টরা ভুল গাড়িতে উঠে খাদে পড়ে। আমার চোখের সামনে অনেক স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হইতে দেখছি, আমার চোখের সামনে অনেক স্টুডেন্টের মানে হতাশ কান্নাকাটি করতে দেখছি। আগে যদি বিবেচনার সন্ধান পাইতাম তাহলে আমি এই ভুলটা করতাম না। কারণ অনেক জায়গায় অনেক চাকচিক্যওয়ালা জিনিসপাতি দেখে স্টুডেন্টরা মানে কনফিউজড হয়ে যায় যে এক্স্যাক্টলি আমার এই 5-6 মাসের গাইডলাইনের জন্য আমি বাসায় বসে যে পড়বো, আমার যে রিসোর্স প্রয়োজন এই রিসোর্সগুলো এই গাইডলাইনগুলো আমি কার কাছ থেকে নিব? আমি আমার গুরু চয়েস করতে যদি ভুল হয়ে যায় তাহলে গুরু তোমাকে নিয়ে ওই মানে পাহাড়ের নিচে চলে যেতে পারে, গুরু তোমাকে নিয়ে সেই মহাশূন্য চলে যেতে পারে। সো গুরু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি কোন গুরুর পরামর্শ ফলো করছো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ফাইনালি চলে আসো মিডওয়াইফারি। মিডওয়াইফারি ইন নার্সিং এর জন্য 55 থেকে 60 নাম্বার পেয়েও চান্স পেয়েছে 100-র মধ্যে, আর 150-এর মধ্যে 99.95 পেয়েও সরকারি নার্সিং এ চান্স পেয়েছে মিডওয়াইফারিতে। মানে শুধু মেয়েদের জন্য, এখানে ছেলেরা আবেদন করতে পারবে না। আর এখানে মেরিট পজিশন 1826 মেরিট পজিশনেও চান্স পেয়েছে। আর ট্রাইবাল কোথায় 2806 থেকেও চান্স পেয়েছে। এই ব্যাপারটাকে বুঝতে পেরেছো? ভেরি গুড, রাইট। একটু বুঝতে পেরেছো কিনা সবাই একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা। আমি এখানে আমার কিছু ইনসাইটও তোমাদেরকে দিয়েছি। আমি যদি ইনসাইটটা একটু বড় করে তোমাদেরকে দেখাইতে চাই, আমি যে ইনসাইটটা দেখাবো, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ আমি দেখাচ্ছি। এই যে এখানে আমি কিছু ইনসাইট দেখাচ্ছি। আমি যদি আরো ক্লোজ করে দেখাই, এই ইনসাইট গুলো তোমাদের আরো ডিটেলস পাবা। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আফসোস করে, সিরিয়াসলি অনেকে আফসোস করে এই যে প্রথমে ভুল শুনি, অনেকে আফসোস করে। এবার আসো তোমার বিষয়ভিত্তিক প্রিপারেশন। দেখো তুমি নিজেই একটা ফেজে বুঝবা, তুমি কখন বুঝবা যে তোমার আসলে কোন দিকে যাওয়া উচিত। আচ্ছা আমি একটু কমেন্টে জানতে চাই, বি ব্রেইনারে মেন্টরশিপ প্রোগ্রামে অলরেডি আমাদের একটা এক্সাম হয়েছে, রাইট? আমি আশা করবো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে অংশগ্রহণ করেছে। অলরেডি আমি দেখেছি অসংখ্য শিক্ষার্থী সেখানে পরীক্ষা দিয়েছে, সেখানে পরীক্ষা দিয়ে খুব ভালো নাম্বার অনেকে পেয়েছে। এখন তাদের জন্য যেহেতু আমাদের এই যে বি ব্রেনারে আমাদের তো এক সেট বই তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা একদম ফ্রিতে পাবা যারা টপ পজিশন করছো। ওকে, সো এখানে একটা বিষয় পরিষ্কার করি, এখানে আমাদের যারা আসলে অনেক মানে ডেডিকেটলি পড়াশোনা করেছে, থার্ড টাইম আর সেকেন্ড টাইম তারা অনেক পড়াশোনা করেছে, তারা যদি পরীক্ষা দেয় ডেফিনেটলি তাদের পক্ষে 5-6 মিনিটেও 100টা প্রশ্ন উত্তর করা খুবই নর্মাল। এটা আমরা দেখেছি। অনেকে তোমার মনে হইতে পারে যে 5-6 মিনিটের মধ্যে কেমনে 100টা প্রশ্ন দাগায়। বিলিভ মি, আমার দেখা এক্স্যাক্টলি কোনো ফাঁক ফোকর ছাড়াই একটা স্টুডেন্টের পক্ষে সে যদি খুব ভালো করে প্রিপারেশন তার থাকে, সে 5-6 মিনিটে 100 মার্কের সঠিক উত্তর দাগিয়ে সেখানে 95-96 নাম্বার কারেক্ট করতে পারে।
তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ওরা কিভাবে করে। ওরা অ্যাকচুয়ালি এই লেভেলে পরিশ্রম করেছে, বিলিভ মি, কারণ বি ব্রেনার ও ৫-৬ মাস টানা বি ব্রেনার পড়াশোনা করেছে। তো এই যে টানা ৬ মাস ডেডিকেটলি পড়াশোনা করা, এটার আউটপুট হচ্ছে এই অল্প সময়ে এত ভালো প্রিপারেশন নেওয়া। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একসময় তুমিও এটা ভালো পারবা। ব্যাপারটা বুঝতে পারছো? এবং আগামীকালকে কিন্তু হচ্ছে আগামীকাল রাত ৯টায়, ইয়েস, আগামীকাল রাত ৯টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপরে আমাদের পরীক্ষা রয়েছে। এটার জন্য যে আউটলাইনটা অলরেডি কিন্তু তোমাদের শাহিন ভাই এটা দিয়ে দিয়েছে। আমি আউটলাইনটা তাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি, এবং এইটার আউটলাইনটা সুন্দর করে আমি যেটা দেখাচ্ছি, এই যে আউটলাইনে চলে আসো। দেখো, বাংলার জন্য তুমি এই বাংলার প্রিপারেশনটাকে ৪টা ভাগে ভাগ করবা। ১ গদ্যাংশ, ২ পদ্যাংশ, ৩ উপন্যাস নাটক, ৪ হচ্ছে বাংলা ব্যাকরণ। এই ৪টা ভাগে তুমি ভাগ করবা। আগে বাংলা ব্যাকরণ থেকে ডেডিকেটেড ভাবে অনেক প্রশ্ন আসতো, যেই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে গত ৩ বছর ধরে। এখন কিন্তু মিক্সড প্রশ্ন হয়। এই মিক্সড প্রশ্নের আলোকে কিন্তু বেশিরভাগ নার্সিং কোচিংগুলোতে এভাবে প্রিপারেশন নেওয়ায় না। না নেওয়ার কারণে ওইসব কোচিং থেকে কমন সেভাবে পড়ে না। কারণ তারা মেইন যে কোশ্চেন প্যাটার্ন এটা নিয়ে আমরা যেই লেভেলের ডিটেলসে রিসার্চ করি করে না। দ্যাটস ওয়াই উই আর ডেডিকেটেড প্ল্যাটফর্ম। এখানে তুমি এই জিনিস আমি তোমাকে দিয়ে দিচ্ছি, একদম বিনামূল্যে রিসার্চটা করে দিয়েছি। রিসার্চ তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার কোন কোন পড়াগুলো তোমার পড়া উচিত। আমি তোমাকে এই উপকারটুকু তোমাকে আমি করে দিচ্ছি। তুমি নিজেই পড়াশোনা শুরু করো। এন্ড এই যে শুরু করাটাই ইম্পর্টেন্ট। শুরু করতে গিয়ে তুমি দেখবা কোন কোন জিনিস তোমার পড়া উচিত। তুমি পড়তে গিয়ে তুমি আটকাবা। আটকালে তুমি এই যে টিপসগুলো আছে না, এই টিপসগুলো ফলো করবা। করলে তোমার এই আটকানো জায়গাটাতে তুমি ইমপ্রুভ করতে পারবা। এরকম করে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আমরা দিয়েছি। ইংলিশের জন্য অনেকের দুর্বলতা রয়েছে। এই বছর আমি ডেডিকেটলি আমাদের বিবেনা নার্সিংয়ে আমি ডেডিকেটলি ইংরেজিতে ডেডিকেট ক্লাস নেব, যে ক্লাসগুলো তুমি যদি মনোযোগ দিয়ে করো ভাই, তোমার এর বাইরে যত বেসিক দুর্বলতা থাকুক না কেন, আমি তোমাকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে এমনভাবে পড়াবো, তোমার যত বেসিক দুর্বলতা থাকুক তোমার আর কোনো দুর্বলতা থাকবে না। তুমি ইংরেজিতে নার্সিংয়ে যে নাম্বার বন্টন আছে এই নাম্বারে সর্বোচ্চ নাম্বার পাবা। আচ্ছা, নাম্বার বন্টন নিয়ে যেহেতু একটা কথা আসলোই, আমি তোমাকে নাম্বার বন্টন নিয়ে একটা ব্যাপারে একটু ডিটেলস ক্লিয়ার করে দিই। দেখো, এখানে তোমাদের জন্য খুব সুন্দর করে আমি জিনিসটা গুছিয়ে রেখেছি। বিএসসি নার্সিং এ তোমার এবছর বাংলাতে ৫ নাম্বার কম ডিপ্লোমার চেয়েও। তার মানে ডিপ্লোমার স্টুডেন্টের বাংলাতে একটু বিএসসি স্টুডেন্টের একটু বেশি জোর দিতে হবে, নাম্বার যেহেতু বেশি। এরপর আসো ইংরেজিতে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবারই সমান জোর দিতে হবে, কারণ দুইটাতে ২০-২০। তবে সবাইকে সমান জোর দিতে হবে। এই জায়গাটাতে আমি ডেডিকেটলি এবছর আমি ইংরেজিতে যাতে তুমি এই ২০-২০ কনফার্ম করতে পারো। ২০-২০ না হলেও অন্তত তুমি ১৮ কনফার্ম করতে পারো। আমি এটার জন্য এমন স্ট্র্যাটেজি দিয়ে এমন টেকনিক দিয়ে আমি তোমাদেরকে এবছর পড়াবো। তোমাদের তো সজীব ভাই এত পড়াচ্ছে বিগত এতগুলো বছর ধরে, আমিও পড়াচ্ছিলাম। এবছর আমি আমার স্টুডেন্টের জন্য এমন মাস্টার প্ল্যান দিয়ে আমি গুছিয়ে আসতেছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি তোমার জন্য কি আনতেছি। মানে তুমি ইটস আনবিলিভেবল, এমন স্ট্র্যাটেজি তোমার জন্য গুছিয়ে আনতেছি। গণিতে তোমাদের অনেকের ভয়, নাম্বার কম হইলেও এটা কিন্তু একটা মানে প্রুফের টাস্ক। এই ১০ নাম্বার যদি তুমি এক্স্যাক্টলি ক্র্যাক করতে পারো, এবং এটা কঠিন কিছু না। এই ১০ নাম্বার ক্র্যাক করার জন্য আমি এইখানে তোমাদেরকে যে পিডিএফটা দিচ্ছি, এখানে মূলত তুমি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা যে তোমার এক্স্যাক্টলি কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে, এবং এই টপিকগুলোর মধ্যে কোনটায় তুমি একটু বেশি প্র্যাকটিস করবে, এগুলো বলে দিচ্ছি এখানে। এরপরে আসো টপিক ভিত্তিক, ওই যে অঙ্কের ওই টপিক ভিত্তিকে কোন টাইপের অঙ্কগুলো তুমি বেশি করবা, অল্প সময়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কিভাবে অঙ্কটা করে ফেলবা। প্রথমে তো আমরা ডিটেলসে দেখবো, তারপরে আমরা শর্টকাটে যাবো। আমরা সেকেন্ড টাইমের ব্যাচে ডিটেলসে পড়াচ্ছি, এরপরে আমরা তাদেরকে আবার শর্ট টেকনিকগুলো শিখিয়ে দেবো। এই যে কাজগুলো, এগুলো করার মাধ্যমে এই ১০-১০ যদি তোমাকে ইনশিওর করা যায়, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না, বিলিভ মি। কারণ তুমি স্ট্র্যাটেজিক ভাবে, কৌশলগতভাবে অন্যদের এগিয়ে থাকবা। অন্যরা যখন ঢালাওভাবে পড়বে, অন্যরা মনে করবে কি, হাই রে সায়েন্সের স্টুডেন্ট, ওরা তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভালো পারবে, তাহলে শুধু বাংলা ইংরেজি পড়ি না। অন্যান্য যেই সাবজেক্টগুলোতে যেভাবে পড়লে তোমার স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি উইনিং কন্ডিশনে থাকবা, এই জিনিসটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ এই যে ম্যাথ নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক বেশি প্রবলেম, ম্যাথ নিয়ে অনেক সমস্যা। এই সমস্যার জায়গাগুলোতেই আমরা তোমাদের জন্য স্ট্র্যাটেজিগুলো গুছিয়ে দিব, এবং এই জন্য স্পেশাল আমরা নোটস দিব। বিভিন্ন তো ম্যাথের বইগুলো তুমি দেখছো, যে ম্যাথের বইগুলো আমি যদি দেখাই, দেখছো এই যে বইটা পাতলা হইলেও এখানে শুধু ইফেক্টিভ জিনিস দেওয়া, কোনো আগডুম বাগডুম কিছু দেওয়া না, এবং ডেডিকেটলি। আচ্ছা, মজার বিষয় তোমাকে বলি, নার্সিং এর জন্য এখন আমাদের এইটা চলতেছে ৭ম সংস্করণ, মানে ৭ম বারের মতো আমরা এই জিনিসটাকে আপডেট করতে করতে কোন জিনিসটা লাগে, মানে যতটুকু মানে প্রয়োজন ততটুকু আয়োজন। নার্সিং এর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন। বেশিরভাগ বাজারের বইগুলোতে মানে যা প্রয়োজন নাই তাও দিয়ে রেখেছে।
আর আমরা এখানে নার্সিং এর জন্য ঠিক যতটুকু লাগে ততটুকুই দিয়েছি। সো ম্যাথ নিয়ে যাদের প্যারা রয়েছে টেনশনে কিছু নেই, আমাদের সাথে লেগে থাকো। আমরা তোমাদের যে রিসোর্স গুলো, যেই কনটেন্ট গুলো দিব, এগুলো পড়লে ম্যাথ নিয়ে আর টেনশন কিছু করতে হবে না। এবার আসো বিজ্ঞান। বিএসসি তো বিজ্ঞান রয়েছে, ডিপ্লোমা তো বিজ্ঞান রয়েছে। বিএসসির মধ্যে তোমার সহজ হিসাব, বিএসসির জন্য হইলে তোমাকে এসএসসির বিজ্ঞান ডেডিকেটলি পড়তে হবে। তবে বিএসসি পোলাপানদের একটু প্যারার বিষয় আছে। কিছু কিছু জিনিস তাদের ওই 9-10 থেকেও পড়তে হয়, কারণ কিছু প্রশ্ন ওই জায়গা থেকেও চলে আসে। এই জিনিসগুলো কিভাবে তুমি পাবা? এই আলাদা জিনিস পড়তে গিয়ে তুমি 9-10 সব বই পড়ে তো তুমি কুলাবা না। একসাথে তুমি ইন্টারের বইও পড়তেছো, এসএসসির বইও পড়তেছো, আবার তুমি এসএসসির বইও পড়বা নাকি? এতটা তুমি কুলাইতে পারবা না। এটার জন্য আমরা পরীক্ষা যখন ১ থেকে ২ মাস সময় থাকে, তখন আমরা স্পেসিফিক কিছু স্পেশাল ক্লাস দেই। ওই ক্লাসগুলো করে স্টুডেন্টরা বিএসসির পাশাপাশি ডিপ্লোমার যে অংশটুকু তার পড়া লাগে, সেটুকু আমরা তারে পড়াই দিই। তাহলে দেখা যায় ওই বিএসসির প্রশ্নের বাইরেও যে ৪-৫ টা প্রশ্ন ডিপ্লোমা ধাঁচের আসে, ওগুলো সে মিস করে না। নাহলে চান্স কিন্তু মিস হয় সহজ জিনিস ভুল করার কারণে। তুমি যদি সহজ জিনিস ভুল না করো, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাতেই ধরাটা খায়। সহজ জিনিস ভুল করে এবং আল্টিমেটলি সে আফসোস করে। তো আমরা এই জায়গাতেই আমরা ফোকাস করব যাতে তুমি সহজ জিনিস ভুল না করো, এবং আমাদের পরীক্ষা প্যাটার্ন আমরা এমনভাবে সাজাই যে তুমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বারবার আমাদের বিভিন্ন পরীক্ষায় পাবা। ডেইলি এক্সামে যেটা পেয়েছো সেটা আবার উইকলি পাবা, আবার মান্থলিতে পাবা। তার মানে কি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বারবার তুমি অনেক জায়গায় পাচ্ছ। যার ফলে ওই প্রশ্নগুলো আর ভুল হবে না। আন্দাজে দাগাইলেও তুমি চোখ বন্ধ করে দাগাইলে, চোখ বন্ধ মানে কি, তুমি এক নজরে দেখেও বুঝে ফেলবে আরে এটার উত্তর তো এটা। তার মানে এই লেভেলের এক্সপার্টিস তোমার ডেভেলপ হয়ে যাবে যদি তুমি এই যে আউটলাইনটা এটা ফলো করে পড়াশোনা করো। ব্যাপারটা বুঝতে পারছো? এবার চলে আসো বিজ্ঞান। তো বিজ্ঞানের জন্য আমাদের যেহেতু জীববিজ্ঞান এর ২ টা অংশ, যেহেতু জীববিজ্ঞানের আমার বেশি জোর আসে, যেহেতু তুমি নার্স হতে যাচ্ছ, ২ টা অংশ। প্রাণীবিজ্ঞানের জোর বেশি দিতে হয়। এই প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে তুমি কোন অধ্যায়ে বেশি জোর দিবা, কোন অধ্যায় তোমার জন্য পড়তে হবে, এগুলো সব গুছিয়ে দিয়েছি। এবং সেগুলোর আলোকে কোন বিষয় তোমার মাথায় রাখতে হবে, কোন অধ্যায় তুমি আগে পড়তে পারো, কোনটা আগে পড়ে পড়াটা শুরু করতে পারো, এটাও আমরা এখানে গুছিয়ে দিয়েছি। অ্যান্ড অ্যাগেইন সেম ফর ডিপ্লোমাদের জন্য। ডিপ্লোমাদের সাধারণ বিজ্ঞানের অংশ। এই সাধারণ বিজ্ঞানের অংশেরও কিন্তু হচ্ছে কিছু অংশ থাকে এবং বোনাসও কিছু অংশ থাকে। যেমন স্বাস্থ্য খাত রিলেটেড অনেক প্রশ্ন হয় যে বাংলাদেশে কোন ইপিআই ভ্যাকসিন চালু আছে। এই যে এখন কিন্তু ওরাল কলেরা ভ্যাকসিন চলতেছে, একদম ন্যাশনাল প্রোগ্রাম হিসেবে ওরাল কলেরা ভ্যাকসিন। আমি কামরাঙ্গীর চরে হচ্ছে আমার ডিউটি পড়েছিল, আমি সেখানে আমার এই করতে গিয়ে আমি এখানে অসংখ্য শিক্ষার্থীদের রোগীদেরকে এই ভ্যাকসিন খাওয়ানোর কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে দেখেছি যে ইপিআই শিডিউলটা একজন নার্সিং পার্সন, তুমি নার্স হতে যাচ্ছ, নার্সের অনেক জানা প্রয়োজন। কারণ একটা রুগী এসে তোমার জিজ্ঞেস করবে যে ম্যাডাম বা হচ্ছে আপু, এক্সাক্টলি হচ্ছে আমি ভ্যাকসিন খাইতে যাচ্ছি, কিভাবে খাবো? আমার জন্য কোন ভ্যাকসিনটা প্রযোজ্য হবে? তুমি যদি ইপিআই সম্বন্ধে না জানো, এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন মানে ভ্যাকসিনের ব্যাপারে তোমার আইডিয়া না থাকে, তুমি তখন রোগীকে বলতে পারবে না। এজন্য ইপিআই থেকে প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন হয়। এখন আমরা এগুলো হ্যান্ডস অন জানি। দ্যাটস হোয়াই উই ক্যান গাইড ইউ লাইক দ্যাট, যেটা অ্যাকচুয়ালি তোমার যে টাইপের তোমার নলেজটা যেভাবে প্রয়োজন ওইভাবে দিব। সো ইপিআই থেকে কিছু প্রশ্ন হয়, তোমার ইউনেস্কো থেকে কিছু প্রশ্ন হয়, ডব্লিউএইচও থেকে প্রশ্ন হয়। এগুলো কিন্তু ডাইরেক্ট কোনো স্পেসিফিক সাবজেক্টের অধীনে না, এগুলো একদম নার্সিং এর জন্য ডেডিকেটেড। এই জিনিসগুলোর উপরে আলাদা করে আমি নিজে তোমাদের ক্লাস নিব, যাতে এগুলোর উপরে তোমার আর কোনো কনফিউশনে না থাকে। এগুলো থেকে তুমি মানে যা পড়াই দিব ওগুলোই দেখবে যে পরীক্ষায় চলে আসছে। এত বছর ধরে ভাই পড়াচ্ছি, মানে মোটামুটি বুঝতে পারি যে এক্সাক্টলি গত বছর এটা এসেছিল, এই বছর কোনটা আসতে পারে। বুঝতে পারছো? সো এইটা তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবা। তো মোটামুটি এই জিনিসগুলো তোমাদের জন্য আমরা অর্গানাইজ করে গুছিয়ে দিয়েছি। এর বাইরে তেমন আর তোমাদের আর তেমন কিছু প্রয়োজন হবে না, যতটুকু দিয়েছি। আর প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের সূচিপত্রগুলো আমি তোমাদের, এই যে পিডিএফ গুলো, তো পিডিএফ করে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই সূচিপত্রগুলো দিয়ে দিয়ে হ্যাঁ, পিডিএফ করে দিয়ে দিয়েছি। তোমাকে যেটা করতে হবে, আমি যে পিডিএফটা দিয়েছি, এই পিডিএফটাতে তুমি হচ্ছে খাতায় লিখবা। বাংলার যতগুলো অধ্যায় আছে এগুলা খাতায় লিখবা। তোমার জন্য আজকে আমার কাজ, এই সপ্তাহে তোমার মেইন কাজ কি হবে? এই সপ্তাহে মেইন কাজ হবে তোমার ক্লিয়ার আউটলাইন গুছানো। তুমি আগামী কয়েক মাসে কিভাবে পড়াটা গুছাবা। প্রথম কাজ, আমি আবারও বলি, সংক্ষেপে আমি বলছি যে সরকারি নার্সিং এর ভর্তি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এখন তুমি কিভাবে শুরু থেকে প্রিপারেশনটা নিবা। নাম্বার 1 কাজ, আমি যেই পিডিএফ এর ইন্ডেক্সটা দিচ্ছি, এই ইন্ডেক্স থেকে বিষয় ভিত্তিক লিখবা। বাংলায় লিখবা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। প্রথম পত্রের আপনার এই অধ্যায়গুলোর নাম লিখবা। নাম লিখে সেখানে তুমি ওই ১, ২, ৩, ৪ এভাবে লিখবা। এর মধ্যে তুমি কোনটা ভালো পারো এগুলো টিক চিহ্ন দিবা। যেগুলো কম পারো সেগুলোকে স্টার মার্ক দিবা, যেগুলো তুমি কম পারো।
এইভাবে তুমি জিনিসটাকে একটা আউটলাইনে নিয়ে আসবে। এভাবে করে প্রত্যেকটা বিষয়ে তুমি একটা করে কাগজ নাও একটা বিষয়ের জন্য। তাহলে এরকম ৬ টা বা ৭ টা বিষয়ের জন্য ৭ টা পেপার নাও। নিয়ে সেখানে তুমি লেখো। তোমার খাতার মধ্যে জিনিসটা লিখো। এটা তুমি গুছাও। এটা যদি তুমি গুছাইতে পারো তোমার পড়াশোনাটা অনেকাংশে গুছানো হয়ে যাবে। তোমার চারদিকে ঘোরাফেরা করা লাগবে না। আর সেই আউটলাইনটা তো আমি অলরেডি এখানে গুছিয়ে দিয়েছি যে তোমার কি লাগবে না লাগবে। এই যে তোমাকে সেটা গুছিয়ে দিলামে। একদম কোন অধ্যায়ে কি লাগবে না লাগবে এগুলো তো আমি গুছিয়ে দিয়েছি। তুমি এটারও হেল্প নিতে পারো। এটা দেখে হুবহুভাবে তোমার খাতায় লিখবা। হুবহুভাবে তোমার খাতায় লিখবা। বুঝতে পারছো? একদম ১, ২, ৩, ৪ করে হুবহুভাবে লিখবা। এটা তোমার হোমওয়ার্ক। তাহলে আজকের সেশনে আমাদের হোমওয়ার্কটা কি? আজকের সেশনে হোমওয়ার্কটা হচ্ছে মানে আজকের সেশনের মূল আলোচ্য বিষয়। কিভাবে প্রিপারেশন শুরু করব? সেটার জন্য আমি একটা অর্গানাইজ একটা তোমার সাজেশন দিয়ে দিয়েছি। পুরো স্টাডি রোড ম্যাপ আমি তোমাকে দিয়ে দিয়েছি। এটা তুমি ফলো করবা। নাম্বার ২ খাতার মধ্যে তুমি প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ের নাম লিখবা। লিখে কোন অধ্যায়টা তুমি ভালো পারো, কোনটা কম পারো এটাকে তুমি স্টার মার্ক দিবা। সবচেয়ে যেটা ভালো পারো সেটাকে তুমি 5 স্টার দিবা, যেটা একটু কম পারো 4 স্টার, তারপরে যেটা কম পারো 3 স্টার, তারপর যেটা আরো কম পারো 1 স্টার। এবার উল্টাভাবে পড়বা এখন। 1 স্টারটা তুমি বেশি করে পড়ে ফেলো, তারপর 2 স্টার, তারপর 3 স্টার, তারপরে হচ্ছে 4 স্টার, 5 স্টার। ব্যাপারটা বুঝতে পারছো? আবার এটাই আবার আমরা মানে উল্টাভাবে আসবো লাস্টের দিকে। সময় যখন গণায় আসবে। এভাবে আমরা আগাবো। তো সিরিজই কখন কি লাগে না লাগে আমি তোমাকে সেই সিক্রেট গুলো বলে দিব। এখন আপাতত এই সপ্তাহের জন্য তোমার মেইন কাজ হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ইনডেক্স গুলো খাতায় লিখা। কিভাবে লিখবা, কোথা থেকে লিখবা আমি সব পিডিএফ গুছিয়ে দিয়ে দিচ্ছি। এইটা ফলো করে খাতায় গুছিয়ে লিখবা। এটা তোমার জন্য আমার হোমওয়ার্ক। এইটা যারা করবে তারা ডেফিনিটলি সফল হবে। কারণ সে জানবে তার মাথায় ক্লিয়ার থাকবে বাংলার জন্য এই অধ্যায়গুলো আছে। এটা পারি, এটা পারি না। এটা পড়তে হবে, এটা পড়া বাকি আছে। ক্লিয়ার। সে কখনো কনফিউজড হবে না। ২ দিন পরে সে হতাশায় ডুবে যাবে না। কারণ তার কাছে সব ক্লিয়ার আছে। আজকে যে তুমি সুন্দর করে ইনডেক্সটা লিখবা, প্রত্যেকটা অধ্যায়ের নাম লিখবা, টপিকের নাম লিখবা। এটাই তোমার কাছে সুন্দর করে পিন আপ করে তোমার কাছে লিখে দিবা। রেখে দিলে পরবর্তীতে তুমি এটা দেখে মার্ক করতে পারবে। এটা পড়া হইছে, এটা পড়া বাকি আছে। ভাই এভাবে পড়ো। বিলিভ মি ইট ইস ভেরি ইফেক্টিভ। এভাবেই পড়ে আমরা বাংলাদেশের টপ পজিশনে শিক্ষার্থীদের চান্স পাইতে পারছি। তুমি তো দেখছো এবছর সারা নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমাদের সিরাজুল মুনিরা। ও কিন্তু আমাদের বিবিএনের স্টুডেন্ট ছিল। তার মানে আমরা যদি বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার পাওয়াইতে পারি, তোমাকে দিয়েও সম্ভব। যদি তুমি আমাদের গাইডলাইনটা ফলো করো। আমি সব গাইডলাইনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি সুন্দর করে। তোমরা এটা ফলো করবা। নিজের মতো করে গুছিয়ে নিবা। একেক স্টুডেন্টের ডিমান্ড একেক রকম, একেকজনের পড়ার স্টাইল একেক রকম। কেউ রাতে পড়তে পছন্দ করে, কেউ দিনে পড়তে পছন্দ করে। তবে কিছু জিনিস সবার জন্য সমান। এই যে তোমাকে আমি সবকিছু গুছাইতে বললাম, এটা সবার জন্য সমান, সবার জন্য প্রযোজ্য। সবাইকে এটা করতে হবে। তুমি কেউ করলো না তাহলে কিন্তু পিছিয়ে যাবা। কারণ তোমার মাথায় যদি ক্লিয়ার আইডিয়া না থাকে কোন বিষয়ে কোন অধ্যায়ে আছে, কোন অধ্যায়ে তুমি পারো, কোন অধ্যায়ে বেশি পারো, কম পারো, তাহলে কিন্তু সেই কমের জায়গায় তুমি ওয়ার্কআউট করতে পারবা না। কমের জায়গায় শ্রম দিতে পারবা না। দেখা যাবে ঘুরায় পেঁচায় ওই একটা অধ্যায় বারবার পড়া হচ্ছে, ২ টা অধ্যায়, ৩ টা অধ্যায় বারবার পড়া হচ্ছে। যখনই বায়োলজি বই খুলতেছো, ওই একটা অধ্যায় খুলতেছো। এটা হবে। আমার সাথে মিলায় নিও। এটা হবে যদি তুমি এই কাজটা না করো। আমি তোমাকে কি করবা না করবা সব বলে দিছি ভাই। পরে বলতে পারবা না নার্সিং এর জন্য কোনো গাইডলাইন পাই নাই। আমি এইটুকু বলছি। আমরা ফ্রিতে যে গাইডলাইন দিচ্ছি, গাইডলাইনটা যদি তুমি একা নিজে বাসায় পড়তে পারো, তাও তোমার পক্ষে সরকারি নার্সিং এ চান্স পাওয়া সম্ভব। যেটা প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থী করে মানে লাস্টে এসে আমাদের বলে, "ভাইয়া একমাত্র আপনাদের জন্য, আপনাদের গাইডলাইনের কারণে আমি সরকারি নার্সিং এ চান্স পেতে পেরেছি।" আমি বিশ্বাস করি যদি এই গাইডলাইনগুলো তোমরা ফলো করো, তোমরাও ইনশাআল্লাহ সরকারি নার্সিং এ চান্স পাবা। তোমার স্বপ্নটা পূরণ হবে। আরেকটা বিষয়, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অনেক মাত্রায় বিভিন্ন ধাঁচের বিভিন্ন অনলাইনে ভাইয়া, আপু, হ্যাঁ? আপা অনেকে আছে। বিভিন্ন টাইপের গাইডলাইন নিয়ে তুমি জাস্ট ব্রেইনটাকে ওভারলোড করে মেইন যে পড়াটা পড়তে হবে, সেখান থেকে বিচ্যুত হয়ে যাবা। এটা যারা হবে বেশিরভাগের চান্স মিস হয়। কারণ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। দেখো, আমি তোমাকে আজকে প্রত্যেকটা বিষয়ে কি পড়বা, কতটুকু পড়বা, কিভাবে পড়বা সব গুছাইয়া দিছি না সুন্দর করে? পিডিএফ এর মধ্য দিয়ে সব গুছাই দিলাম। বি ব্রেইনার বইয়ের ইনডেক্স তোমাকে আমি দিয়ে দিলাম। কাটমার্ক বুঝারও তোমার আইডিয়া দিয়ে দিলাম। সুন্দর করে পিডিএফ করে একটা ফোল্ডার তোমাকে আমি দিয়ে দিলাম। এরপরে তোমার কি আর কিছু প্রয়োজন আছে? কিচ্ছু প্রয়োজন নাই। তুমি হোয়াই ইউ উইল ওয়েস্ট ইউর টাইম অন Facebook? কারণ তোমার মন ভাল লাগে না। মানে এক্সাক্টলি ইউ নিড কুইক ডোপামিন হিট। একটু পর ডোপামিন লাগে। নাহলে Facebook এ না আসলে তোমার শান্তি লাগে না। তাই না? এজন্য তুমি বারবার যাও। এবং এই কারণে তুমি তোমার মানে টার্গেট ঢাকা নার্সিং কলেজ কিন্তু সারাদিন ওই উল্টাপাল্টা গান শুনে বেড়াও। হবে না। এভাবে হয় না অ্যাকচুয়ালি। তোমার টার্গেট বড়, শ্রমটাও বেশি হইতে হবে, বড় হইতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? নার্সিং আগের মতো নাই। নার্সিং এ আগের যে ভর্তি পরীক্ষার যে প্যাটার্ন ছিল চেঞ্জ হয়ে গেছে। সরকার এখন অনেক কঠিন করে ফেলছে এই জিনিসগুলোতে। এই কঠিন করার কারণেই কিন্তু হচ্ছে এখন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। অনেক বেশি কম্পিটিটিভ না হলে বাংলাদেশে আ এত নার্সিং কোচিং গজাইতো না।
রাইট? এটা কম্পিটিটিভ জটিল হওয়ার কারণে এত নার্সিং কোচিং গজাইছে। কারণ স্টুডেন্টরা কনফিউজ থাকে। এই কনফিউজ থাকার কারণে কোচিংগুলো বলে কি যে এক্সাক্টলি আমার কাছে আসো, কনফিউশন দূর করব। আমি তো ফ্রিতেই তোমার সব কনফিউশন দূর করে দিচ্ছি। একদম ফ্রিতে। তোমার সামর্থ্য না থাকলে কোনো কোচিং দরকার নাই। আমি এক্সাক্টলি যা দিচ্ছি এগুলো ফলো করো। দ্যাট উইল বি এনাফ। আর সামর্থ্য থাকলে ওয়েলকাম। এখন যদি তুমি এক্সাক্টলি ইউ আর সিরিয়াস অ্যাবাউট নার্সিং, বিব্রেইনার ইজ দ্য ওনলি অপশন যেখানে তুমি টপ লেভেলে, মানে এর চেয়েও বেস্ট কোনো সার্ভিস সম্ভব না। এই যে ওয়ান টু ওয়ান ধইরা পড়ানো, এই যে এভাবে এসে তোমার পার্সোনালি তোমারে কেয়ার করা, এবার ইটস পসিবল না। মানে ইটস প্রিমিয়াম লেভেলেই সম্ভব। এটা জাস্ট তোমাকে কিছু আমি ১০০, ২০০, ৪০০ পরিমাণ রেকর্ডের ক্লাস ধরাই দিলাম। তুমি জানলা আমার কাছে ৪০০ রেকর্ডের ক্লাস আছে। কি হবে? মানে এটা তো তোমার মানে আল্টিমেটলি এটা মনের শান্তি ছাড়া তো তোমার কোনো রেজাল্ট আউটপুট আসবে না। ৪০০ ক্লাস ওখানে পড়েই থাকবে। পরীক্ষা হলে গিয়া তুমি সে আঙ্গুলে চাবাবা, মানে আঙ্গুল চাবাবা, কলম চাবাবা। ওটা আর এক্সিকিউট হবে না। ব্যাপারটা বুঝতে পারছো? ভেরি গুড। তো আমি এবার তোমাদের কাছ থেকে শুনবো এক্সাক্টলি তোমাদের ফিডব্যাক। তো পলাশ, তাহলে আসো আমরা একটু স্টুডেন্টের সাথে একটু কথা বলি। একটু আমরা ক্যামেরাটা অন করো, পলাশ আসার জন্য একটু ক্যামেরাটা একটু ইয়ে করি। আমরা এবার তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব। হ্যাঁ, আমরা ২ মিনিট বিজ্ঞাপন বিরতির পরে তোমাদের পলাশ ভাই আসতেছে। আসলে আমরা মাইকটা দাও, আরেকটা মাইক দাও। আচ্ছা, তো মানে এক্স্যাক্টলি এতদিন পর্যন্ত যারা বিবিএনকে দেখেছো, কেউ ১ সপ্তাহ বিবিএনকে দেখেছো, কেউ ১ বছর দেখেছো, কেউ ২ বছর দেখেছো, কি ৩ বছর দেখেছো, বিবিএনকে যারা এতদিন দেখেছো, আমাদের এইটুকু বুঝে ফেলার কথা, বাংলাদেশে নার্সিং এর জন্য ওয়ান অ্যান্ড ওয়ানলি টপ নচ স্টুডেন্টের সর্বোচ্চটুকু চান্স পাওয়া নিশ্চিত করার জন্য ডেডিকেটেড ভাবে কাজ করে। এটা আমি বারবার এই জন্য বলতেছি, ভুল করে আফসোস করে লাভ নাই, বুঝছো? ভুল করে আফসোস করে লাভ নাই। আমরা জানাই দিব, সার্কুলারগুলো দিলে এগুলো সবার আগে আমরা জানিয়ে দিব। পলাশ চলে আসো এখানে, ক্যামেরাটা একটু অফ করো, পলাশ আসে বসুক। ভেরি গুড। তো বসো। ওকে, ওকে, দেখা যাচ্ছে। আমরা এবার স্টুডেন্টের কমেন্টগুলো পড়বো পলাশ। ওকে, ওকে, এবার তোমাদের প্রশ্নের পালা। তোমরা প্রশ্ন করবা, আমরা সেগুলো শুনবো এবং সেগুলোর আমরা উত্তর দিব। আচ্ছা, একজন প্রশ্ন করছো, ভাইয়া নার্সিং পড়ে বিদেশ যাওয়ার জন্য কি করতে হবে? নার্সিং পড়ে বিদেশ যাওয়ার জন্য প্রথমে যে বিষয়টা, প্রথমে আগে তোমাকে বেসিক নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং তোমাকে আগে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে তোমাকে লাইসেন্সিং এক্সাম দিতে হবে, বাংলাদেশের রেজিস্টার্ড নার্স হইতে হবে। রেজিস্টার্ড নার্স হওয়ার পরে দেন তুমি হচ্ছে যে দেশে যেতে চাও ওই দেশের ভাষা তোমাকে শিখতে হবে। ওই দেশের ভাষা শেখার পরে ওই দেশে যে আবেদন প্রক্রিয়া রয়েছে নির্দিষ্ট দেশের জন্য, ওরা সার্কুলার দেয়, ওই সার্কুলার অনুযায়ী তোমাকে ফলো করে তারপরে তুমি বিদেশের জন্য অ্যাপ্লাই করতে পারবা। সো এইটা আজ থেকে আরো ৪ বছর পরে মানে ভবিষ্যতের কথা। তখন আমরা তোমাকে কখন কিভাবে করতে হয় সেটা আমরা সুন্দর করে বুঝাই দিব, বলে দিব। ততদিনে দেখা যাবে বিব্রেনার থেকে আমরা এই বিদেশে স্টুডেন্ট নেওয়ার জন্য আমরা সহায়তা করতেছি। আল্লাহ সেই শুভ দিন আনুক ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, একজন কমেন্ট করছে যে স্যার রাতে পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? এটার জন্য আমি আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। হ্যাঁ, শেয়ার করি একটু। আমি যখন এসএসসি তে ছিলাম তখন তো তোমরা জানো সবাই, তোমরাও যখন এসএসসি তো তখন মোটামুটি একদম যখন শেষের দিকে ঘনায় আসে, প্রায় টেস্টের আগে এই টাইমে, তখন স্কুলেও একটা কোচিং শুরু করে দেয়, প্লাস হচ্ছে বাইরেও অনেক বেশি টিউশন থাকে। তো এরকম একটা অবস্থা। আবার সকালবেলা হচ্ছে তোমার ক্লাসও থাকে, স্কুলের মধ্যে ক্লাস থাকে, দেন সকালবেলা কোচিং থাকে। তো সবকিছু শেষ করে দেখা যায় তো আমি রেগুলার সন্ধ্যার দিকে বাসায় আসি। সবকিছু একদম সকাল প্রায় ৭টা থেকে হচ্ছে কোচিংয়ে, মানে স্কুলের কোচিংয়ে আর কি ক্লাস শুরু হইতো। তো আমাকে তার আগে বের হইতে হইতো। ওই ৭টা থেকে মাগরিবের সময় হচ্ছে আমি বাসায় ঢুকতাম। এখন তাহলে কিন্তু আমার আর নিজের পড়ার মতো কোনো টাইম ছিল না। বাট আমি যদি নিজে না পড়ি তাহলে আলটিমেটলি কোনো কিছু করতে পারতাম না বা পারবো না, এবং হচ্ছে এই জায়গাতেও আসতে পারতাম না। তো এখন এই জন্য আমি করতাম কি, আসার সাথে সাথে ইনস্ট্যান্ট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া তো দুপুরে করেই ফেলছি, ফ্রেশ হয়ে ইনস্ট্যান্ট ঘুমাই যাইতাম। মানে আমার টাইমটা একটু অন্যরকম ছিল, যে মাগরিবের দিকে এসে ফ্রেশ হয়ে ঘুমায় পড়তাম।
ঘুম থেকে উঠতাম হচ্ছে প্রায় ৯টা বা ১০টার দিকে, যখন হচ্ছে রাতের খাবার টাইম। তখন রাতের খাবার খাওয়ার পর দেন ওইতে ১০টা বা হচ্ছে ১০:৩০ দিকে আমি পড়তে বসার পর হচ্ছে এই পড়াটা আমার মোটামুটি ৩টা পর্যন্ত চলতো। আচ্ছা। আর এটা বা ৩টা পর্যন্ত চলতো, দেন আবার ওই সেম সাইকেল হুম, রিপিট হুম, অ্যান্ড হুম, রিপিট হুম, হুম, এরকম করে চলতো। তো আমার কথা হচ্ছে, যেহেতু আমিও মোটামুটি এটাও কিন্তু একটু বলা যায় যে রাত জাগা হালকা করে। হুম, তো হুম। আমি যেহেতু রাত জেগে কিছু রাতের হয় পাখি, নাই, রাতের পাখি। হ্যাঁ, রাতের পাখি, সো রাত জেগে এখনো কিছু হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ ইয়া করতে পারছি। সো হুম, রাত জাগলে আসলে কোনো সমস্যা হবে না। বাট পুরাটা অ্যাকচুয়ালি নিজের উপর। তুমি নিজেকে টাইমলাইনটা কিভাবে সাজাচ্ছ। তুমি যদি মনে করো যে তোমার রাত ছাড়া কোনো পড়াই হচ্ছে না, তোমার ইম্পসিবল, যে তুমি দিনের বেলা পড়তে পারো না, অনেক বাইরে সাউন্ড থেকে কোলাহল থাকে। রাতের বেলা পড়তে পারলে ওকে ঠিক আছে, ফাইন। সেক্ষেত্রে তোমাকে ওই অনুযায়ী তোমাকে ইয়া রেডি করতে হবে। এখন তুমি যদি ভাইয়া এরকম করো, ৫ মিনিট পড়তেছো, ৫ মিনিট ঘুমে টুকতেছো। আবার ধরো যে হচ্ছে ওই যে ভাই যেটা বললো যে রিলস স্ক্রল করতেছো, তাইলে কিন্তু হবে না। তোমাকে পড়ার টাইমটা পড়ার মতো করে পড়তে হবে। সো দিনে পড়ো, রাতে পড়ো। বিষয় হলো পড়লেই হইছে। হুম, রাইট। সুন্দর প্রশ্ন বলছো এক্স্যাক্টলি। একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া ডিপ্লোমা সাধারণ বিজ্ঞানের মধ্যে কি, কি অন্তর্ভুক্ত থাকে? দেখো ডিপ্লোমা সাধারণ বিজ্ঞানের জন্য কি, কি অন্তর্ভুক্ত থাকে? আমরা তোমাদের জন্য যে পিডিএফটা দিচ্ছি, এই পিডিএফ এর মধ্যে সুন্দর করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো 9-10 এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির আলোকে গুছানো, এবং কিছু, কিছু জিনিস রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ওই টপিকগুলো এখানে অন্তর্ভুক্ত আছে। জাস্ট আমরা যে পিডিএফটা দিয়েছি, এইটুকু তুমি যদি ফলো করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য এই সাধারণ বিজ্ঞানে কি, কি প্রশ্ন, কেমন টাইপের প্রশ্ন হয়, কোন জায়গা থেকে হয়। এটা তুমি ইজিলি বুঝতে পারবা। হুম। এই ফার্স্টে যে ভালো গাইডলাইন পাই এটাই নাই। কথা। আমি এই যে কেন বলি, কারণ হচ্ছে এই যে বলছো যে ফার্স্টে ভালো গাইডলাইন পাও নাই। এটা অন্যতম মূল কারণ কি জানো? এটা অন্যতম মূল কারণ পলাশ কিন্তু ২ টা। একটা হচ্ছে অনেক স্টুডেন্টের আর্থিক অবস্থা অত ভালো থাকে না। হুম। তার মানে সে চায় যে মোটামুটি অল্প টাকার মধ্যে কোনমতে নার্সিং এর জন্য পড়লেই হইল। তার মানে এই যে স্টুডেন্টের আর্থিক অবস্থা অত বেশি ভালো নাই মানে তার সামর্থ্যভাবে কুলাচ্ছে না। এটা টার্গেট করে অনেকে করে কি মানে যে এটা একটা, হ্যাঁ, রাস্তা খুঁজে ফেলছে আরকি। রাস্তা খুঁজে রাস্তা ফেলে। বানায় রাইট। ফেলছে। তখন বলে যে মাত্র মানে এত অল্প টাকায় তোমাকে আমি বেস্টটা দিব। এই অল্প টাকায় বেস্টের ফাঁদে পড়তে গিয়েই স্টুডেন্টরা মানে পুরা মহা ধরাটা খায়। এক্সাক্টলি। পরবর্তীতে সে যখন বিব্রেইনারের খোঁজ পায়, বিব্রেইনারের কনটেন্ট দেখে, বিব্রেইনারের সাকসেস দেখে, বিব্রেইনারের ওভারঅল সিস্টেমটা দেখে, তখন সে রিগ্রেট করে যে আরেকটু বাড়ায়া যদি আমি বিব্রেইনারে ভর্তি হইতাম। বা হচ্ছে কেনই বা আগে আসলাম না বা আগে জানলাম। এই রিগ্রেটটা বিশেষ করে স্টুডেন্টের নতুন না। এটা দেখা যায় যে প্রত্যেক বছর হচ্ছে দেখি। অন্যান্যদের যে চার্জ আর আমাদের যে চার্জ, যখন ওরা ভর্তি হয়, বিশেষ করে যখন ওই যে কম অ্যামাউন্ট ভর্তি হয়, তখন কিন্তু আমাদের যে অ্যামাউন্ট আর হুম। ওদের যে অ্যামাউন্ট খুব বেশি কিন্তু পার্থক্য। খুব বেশি পার্থক্য থাকে না। এটাই তো, আমি তো এই জন্যই বলি। ওরা জাস্ট অল্প কিছুর জন্য তারা হচ্ছে এই জিনিসটা মানে নিজের জন্য বেস্টটা মানে আমি এই জন্যই বলি, তুমি তোমার লাইফের সবচেয়ে বড় ডিসিশন, তোমার সবচেয়ে বড় ডিসিশন যে এক্সাক্টলি তুমি নার্সিং এর প্রিপারেশন নিবা। সো হোয়াই নট বেস্টের জায়গা থেকে প্রিপারেশন নিবা। আমি তো এটাই বলি যে আফসোস যাতে পরে করতে না হয় নিজের জন্য বেস্ট কিছু না নিয়ে। আচ্ছা, একজন বলছে ভাইয়া ইউটিউবের কমেন্ট পড়তেছেন কিনা? হ্যাঁ, ইয়েস, আচ্ছা, ইউটিউব কমেন্ট পড়ছি। ইউটিউব থেকে একজনের কমেন্ট পড়ি, সেটা হুম, হচ্ছে যে ভাইয়া আমি ভালো মার্ক তুলতে পারি না। হুম, বলো। এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া, তুমি ধরো যে মাত্র ১ দিন এক্সাম দিছো, বা হচ্ছে ধরো ৪-৫ দিন এক্সাম দিছো। এখন তুমি যে ১ম দিনই এক্সাম দিয়ে 100% মার্ক তুলতে পারো, বিষয়টা কিন্তু এমন না। রাইট। কারণ তুমি সারারাত পড়ছো, সবকিছুই পড়ছো। ব্রেইন যে তোমার 100% এটা আউটপুট দিবে, বিষয়টা কিন্তু এমন না। আমি যেহেতু ফিজিক্স পড়াই, সো ওইখানে আমরা কার্নোট সাইকোলজি জানি যে কোনো হুম, কিছুই এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি 100% হয় না। হয় না। সো আমাদের ব্রেইনেরও এফিসিয়েন্সি 100% কোনোদিনও পসিবল না। সম্ভব না। কোনো না কোনো ইরর আসবেই। যদি হুম, হইতো ভাইয়া, প্রত্যেকটা অ্যাডমিশনে দেখা যেত 100 আউট অফ 100। রাইট। 100 আউট অফ 100 কিন্তু এখন পর্যন্ত না, না, আমরা কোথাও দেখি নাই। সো না। এফিসিয়েন্সি যে ফার্স্ট হইছে, তারও সেও ১০০ এফিসিয়েন্সি ১০০ পায় নাই। ১০০ তে ১০০ পায় নাই। তো এখন সে তাহলে কিভাবে ফার্স্ট হইলো? বিষয়টা হচ্ছে এটা, যে তাহলে কাজ হচ্ছে কি এফিসিয়েন্সি বাড়ানোর কাজ। তোমার হুম, এফিসিয়েন্সি ধরো আজকে 30%। তার মানে তুমি ১০০ টা এমসিকিউ পড়ার পর ৩০ টা এমসিকিউ মনে রাখতে পারো এবং ওটাকে কারেক্ট করতে পারো। ধরো তোমাকে আমি ১০০ টা এমসিকিউ মাত্র দিলাম, তুমি পড়লা। তোমাকে বললাম যে ভাইয়া তুমি ২ ঘন্টা পড়ো, আমি 2 ঘন্টা পর তোমার এক্সাম নেব ১০০ টা এমসিকিউ এর উপর। রাইট। তুমি তখন ৩০ টা কারেক্ট করতে পারতেছো। এর কারণটা কি বলো তো? তোমার ব্রেইনটা জাস্ট ৩০ টা মনে রাখতে পারতেছে। তো তুমি যদি ওই ১০০ টা এমসিকিউ এখন চিন্তা করো ২ ঘন্টার পরিবর্তে আরো এক্সট্রা ২ ঘন্টা আমি যদি তোমাকে দেই, তাহলে এমসিকিউ এর পরিমাণটা বাড়বে কিনা? ধীরে, 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 ধীরে যত টাইম দিবা, যত ওই সেম জিনিসের প্রতি এক্সারসাইজ করবা,
তত কি হবে, এফিসিয়েন্সি বাড়তে থাকবে। রাইট। এমন এক পর্যায়ে যাবে যে 100% হবে। বাট আমাদের পরীক্ষায় 100% হয় না কেন? কারণ আমাদের সিলেবাসটা হিউজ বড়। হিউজ বড়। 100টার মধ্যে সীমাবদ্ধ না। যেহেতু হিউজ বড় ভাইয়া, তাহলে কি করতে হবে? সবগুলাই তোমাকে কি করতে হবে? বারবার রিভাইজ করতে হবে। এইজন্য কিন্তু খুব একটা ভালো টেকনিক কি জানো? বারবার এক্সাম দাও। বারবার এক্সাম দাও। যেমন হচ্ছে ডেইলি এক্সাম, আবার হচ্ছে উইকলি উইকলি এক্সাম, এক্সাম, আবার মান্থলি এক্সাম। মান্থলি এক্সাম। সো তুমি ডেইলি এক্সামে যেটা পড়লা, দেন উইকলি এক্সামে এসে তুমি এক সপ্তাহে যা কিছু পড়ছো আবার কিন্তু একটা রিভাইজ হয়ে গেল। রিভাইজ হলে দেখো, আমি যেটা বলতেছি, বারবার রিভিশনের যে টার্মটা, একবার রিভিশন দিলা। আবার যে মান্থলি এক্সাম যেটা আসতেছে, তুমি আবার পুরা মাসে অর্থাৎ 4 সপ্তাহে কি কি পড়ছো সেটা কিন্তু আবার পড়তেছো। তার মানে তুমি চিন্তা করো, একটা জিনিস তুমি এক মাসে কয়বার পড়লা বলো তো? 3 বার হইল না তাহলে এক জিনিস? তাহলে এক জিনিস যদি 3 বার পড়ি, দেন পরবর্তীতে তুমি তো রিভিশন টাইমে আবার রিভিশন করবা, তাই না? রাইট, রাইট। তো এটাই হচ্ছে মেইন স্ট্র্যাটেজি যে এক্সামে ভালো করা। তো তুমি আমার কথাগুলো মেইনটেইন করো, বারবার একই জিনিস পড়ো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমারও পরীক্ষা এফিসিয়েন্সি। আচ্ছা, এখানে পলাশ এই কমেন্টটা একটু দেখো। আলহামদুলিল্লাহ, বি ব্রেইনার সম্পর্কে ভর্তির পর শুনলাম, শুনলাম, আগে জানতাম জানতাম না। না। আচ্ছা, ভাগ্যিস ভুল ভুল রাস্তায় রাস্তায় যাইনি। যাইনি। যাক আলহামদুলিল্লাহ। ওর কমেন্টে আরেকজন বলছে যে সেম আমিও আগে জানতাম না। আগে জানতাম না। সো এক্স্যাক্টলি এইটাই যে এক্স্যাক্টলি তোমরা ডেফিনেটলি এটা সামনে আরো বুঝবা, সামনে আরো বুঝবে। বিশেষ করে স্টুডেন্টরা, তুমি দেখবা, আমি একটা সহজ বলি যে এক্স্যাক্টলি স্টুডেন্টরা এই কথাটা কেন বলে। পুরো সেকেন্ড টাইমের যে সময়টাতে, মানে নার্সিং পত্রিকা শেষ হয়ে যাওয়ার পরে যে 4-5 মাস সারা বাংলাদেশে সকল নার্সিং কোচিং ঠান্ডা, একদম ঠান্ডা, পুরো জিরো, কোনো অ্যাক্টিভিটি নাই, কিছু স্টুডেন্টের নাই। জন্য কোনো কাজ নাই, কিছু না। নাই। বি ব্রেনার তখন সরব। একদম। পুরা এই 6 মাস বা প্রায় 6.5 মাস বি ব্রেনার অ্যাক্টিভ। অনেকে বলবে যে এটা হচ্ছে এদের বিজনেস, বাট বিজনেস না, আমরা সেকেন্ড টাইমের দিয়ে নিয়ে কাজ করতেছি, এদেরকে নিয়ে কাজ Right. করতেছি। এত কারণ- স্টুডেন্ট ভর্তি হয়েছে, মানে সেকেন্ড টাইমে এত স্টুডেন্ট ভর্তি হয়েছে কারণ সবাই বুঝে প্রথম ভুল বাসে উঠে গেছে, পরে তাড়াতাড়ি নামছে, নাইমে বি হ্যাঁ, ব্রেনার এটাই কারণ হচ্ছে আমরা কেন সেকেন্ড টাইমার নিয়ে কাজ করছি, এর কারণটা কি, কেন থার্ড টাইমে নিয়ে কাজ করছি? চিন্তা করে দেখো যে অন্যান্য এবং আমাদের মধ্যে পার্থক্যটা আমরা যদি একটু খেয়াল করি, আমি একটু বলি ভাই, যে আমরা যেহেতু সেকেন্ড টাইমার থার্ড টাইমের নিয়ে কাজ করতেছি, মানে অলরেডি এখনো তো আমাদের ফার্স্ট টাইমের ক্লাস শুরু হয়নি, Right. সো আমাদের সেকেন্ড টাইমের এন্ড থার্ড টাইমের 100 প্লাস ক্লাস শেষ হয়ে গেছে। রাইট। তাহলে তারা চিন্তা করে দেখো তো, 100টা টপিক, 100টা অধ্যায় ফার্স্ট টাইমারের থেকে কিন্তু আগায়। যারা পড়ছে তারা, যারা পড়েনি ফাঁকিবাজি, হ্যাঁ, রাইট, ফাঁকিবাজিটা কেউ না কেউ দিছেই। কেউ না তো দিছে, এটা তো আমি বলতে পারবো না যে সবাই পড়ছে। রাইট। হ্যাঁ, কেউ না কেউ তো ফাঁকিবাজি করছে। এখন তাহলে আমি এইটা বলতে পারি যে কেউ না কেউ, ম্যাক্সিমাম আমি বলবো যে ম্যাক্সিমাম যে তারা ফার্স্ট টাইমারের থেকে 100টা টপিক আগায় আছে। তো 100টা টপিক কিন্তু অনেক বেশি, তার মানে Right. সিলেবাস প্রায় 70% ডান। 100টা টপিক যদি ইন টোটাল 70% সিলেবাস ডান, তাহলে ফার্স্ট টাইমারের থেকে 70% ডান। এখন কি তারা বসে থাকবে? না, এখন তারা বসে থাকবে না। তাদের বাকি যতটুকু আছে সেটাই শেষ হবে। দেন আমাদের যতগুলা কোর্স আসবে, আমরা তাদেরকে সবগুলো ফ্রি এনরোল করে দিব, এন্ড সেগুলো তারা কন্টিনিউ করবে। তার Right. মানে কি, প্রসেস এন্ড প্রসেস, মানে প্র্যাকটিস মোর এন্ড মোর চলতে থাকবে কন্টিনিউ। এই জন্যই আমাদের সেকেন্ড টাইম থেকে কিন্তু প্রচুর চান্স পায়, মানে Exactly, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম exactly. এই দুই ব্যাচ থেকে বেশি চান্স পায়। তবে সেকেন্ড টাইমের মধ্যে যারা ডেডিকেটলি পড়ে তাদের ম্যাক্সিমাম চান্স পেয়ে যায়, এক্স্যাক্টলি। এটা আমরা দেখেছি। কিছু স্টুডেন্ট তো আছে ফাঁকি দিবে, ওরে তুমি যাই করো না কেন ফাঁকি দিবেই, বুঝছো? বলছে একজন, আপনারা যেভাবে পড়তে বলছেন সেভাবেই পড়ছি, ইনশাআল্লাহ অনেক পারছি। যাক আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলি যে স্টুডেন্ট, তুমি আমাদের স্টুডেন্টের কাছ থেকেই শুনো, যারা চান্স পেয়েছে আমাদের, তাদের কাছ থেকেই শুনো যে বি ব্রেনার কেমন। এক কথায় বলবে, সামর্থ্য থাকলে বি ব্রেনার, মানে কি যে এইটাই বেস্ট যদি তোমার সামর্থ্য থাকে। ব্যাপারটা বুঝতে পারছো? তো এটা তুমি যারে জিজ্ঞেস করো, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে বি ব্রেনার, বুঝো নাই? স্বাভাবিকভাবে কেউ যখন খুব ভালো কিছু একটা করতে যায়, তো সবাই বলো তোমার যদি সামর্থ্য থাকে ওই জায়গায় যাও, মানে কি ওইটা বেস্ট জায়গা, ওইটা যদি তোমার সামর্থ্য থাকে ভেরি গুড, গো দেয়ার। কিন্তু টেনশনে কিছু নাই, আমি ফ্রিতেই তোমাদের সকল গাইডলাইনগুলো যা যা লাগে দিয়ে দিচ্ছি। সামর্থ্য না থাকলেও টেনশনের কিছু নাই, বাসায় বসে বেস্ট প্রিপারেশন নিতে পারবা। যে সামর্থ্য নাই বলে আমি বিবেনায় ভর্তি হতে পারি না, এই জন্য অনেক আফসোস, অনেক দুঃখের কিছু নাই, আমরা তোমার পাশে আছি। তোমার জন্য কিভাবে কি পড়বা না পড়বা, পুরো ইন্ডেক্সিং, পুরো জিনিসগুলো কি পড়বা না পড়বা গুছিয়ে দিয়েছি, কোন জায়গায় নজর দেবা গুছিয়ে দিয়েছি। ফ্রিতে এক্সাম নিচ্ছি, সামনে আরও নিব। ফ্রিতে তুমি একটা ভালো লেভেলে গাইডলাইন পাবা। আমি এইটুক বলি, বাজারের অনেক পেইড কোর্সের চেয়েও তুমি মানে অনেক বেশি সাপোর্ট পাবা আমাদের এই ফ্রি সার্ভিসেই। মানে অনেকে যেটার জন্য টাকা নেয়, ওইটা ফ্রিতে আমরা তোমাদের জন্য বেস্টটা দিব। এটা তুমি নিজেই প্রমাণ পাবা, তুমি অ্যাডমিশন মানে সিজনটা শেষ হোক, তুমি নিজেই টের পাবা যে বি ব্রেনার যা দিছে সেটা আমি ওই অমুক জায়গায় পেইড টাকা দিয়ে ভর্তি হয়ে এত সার্ভিস পাই নাই, বি ব্রেনার আমার ফ্রিতে যত দিছে। তাহলে বুঝো আমরা পেইডে কোন লেভেলে আমরা সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, আমি দুইটা কমেন্ট আমার চোখে পড়লো, আমি দুইটারই আসলে অ্যান্সার করতে চাই। একটা হচ্ছে জুম থেকে আর একটা হচ্ছে ইউটিউব থেকে। হ্যাঁ, ওকে, শিওর। তো প্রথমত আগে হচ্ছে জুমেরটা দেই।
ও বলছে যে তাহলে তো সেকেন্ড টাইমের থেকে বেশি চান্স পাবে, আমরা ফার্স্ট টাইমাররা পিছিয়ে গেলাম। হ্যাঁ, টেকনিক্যালি ঠিক আছে, বাট চিন্তা করে দেখো, তোমরা কি ভাই পড়ো নাই? তোমরা মাত্র এইচএসসি দিছো, তো তোমরা তোমরা তো এগিয়ে আছো। তোমরা তো রানিং আছো ভাইয়া, তোমরা তো একদম কোচি। পড়তেছো কোচি মাত্র, হ্যাঁ। মানে একদম ফ্রেশ ব্রেন। রাইট। তারা তো একটা পেরেশান, তো তোমাদেরও অবভিয়াসলি মানে সুযোগ আছে, তোমরা যদি ওরা কাজে লাগাও। এসএসসি দিয়ে আসছে, ওদের এখন ওই টেক্সট বুক রিলেটেড যে কোশ্চেন গুলো ওরা এগুলো অনেক ইজিলি ক্ষেত্রে ইজিলি পাবে। ইজিলি পারবে, হ্যাঁ সো ইজিলি পারবে। সেকেন্ড টাইমের আগানো আছে যারা পড়ছে, তারা একটু হুম। আগানো আছে, ডেফিনেটলি আগানো আছে, এটা Obviously. অস্বীকার করার কিছু নেই, কারণ তারা অলরেডি বিবিনার স্টুডেন্ট হইলে ডেফিনেটলি তারা অনেক অনেক আগানো, কারণ তাদের অসংখ্য হাজার হাজার প্রশ্ন অলরেডি তাদের সলভ হয়েছে। আমাদের অলরেডি আমরা বলি বিব্রেনারের বইগুলো এবং আমাদের যে অ্যাপ সব মিলে প্রায় 30,000 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার প্র্যাকটিস হয়ে যাবে, এর বাইরে আর কিচ্ছু লাগবে না এই 30,000 প্রশ্নের বাইরে। তো চিন্তা করো, আমাদের এর মধ্যে বড় একটা অংশ কিন্তু আমাদের সেকেন্ড টাইমাররা অলরেডি অনেক কিছু প্র্যাকটিস করে ফেলছে। সো ডেফিনেটলি তারা অনেক আগানো আছে। তো তাদের সাথে পাল্লা দিতে হইলে তোমাকে পড়তে হবে, ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কমেন্ট যেটা অ্যান্সার করতে চাইলাম সেটা হচ্ছে যে ভাই আমি মানবিকের সাধারণ বিজ্ঞান কিভাবে কি করব? যেহেতু তুমি মানবিক, তাহলে অবভিয়াসলি তুমি ডিপ্লোমা করবা। আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে কিভাবে কি করবা, তাই না? ভাই অনেকেই বলে যে হচ্ছে মানবিক তো কি হয়েছে, আর্টস কমার্স তো কি হয়েছে, আসো এই 100টা ক্লাস করো বা এই সাধারণ বিজ্ঞানের 30টা ক্লাস করো, তোমাকে খাওয়াই দেবো, সবকিছু হইলো। ভাই আমি এখানে জোর গলায় একটা বলতে চাই, সেটা হচ্ছে তোমার ভিতরে যদি কিছু না থাকে, আমি তোমারে যতই খাওয়াই দেই ভাইয়া, তোমার ভিতরে যদি কিছু না থাকে, মাথায় যদি কিছু না থাকে, তোমার বেসিক যদি দুর্বল থাকে, তুমি কোনো কিছুই করতে পারবে না। Right. আমি এজ এ সায়েন্স স্টুডেন্ট হয়ে বলতেছি তোমাকে, কারণ আমাদের কোশ্চেনগুলো সায়েন্স ইউনিট থেকে হয়, সাধারণ বিজ্ঞানগুলা বায়োলজি, এসএসসি বায়োলজি, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি থেকে হয়। আমি তো সাধারণ বিজ্ঞান পড়াই, ডিপ্লোমাতে ক্লাস নেই, তো ওদের ওই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। তাহলে তোমার যদি ভিতরেই কিছু না থাকে, আমি ইভেন এমনও স্টুডেন্ট পাইছি তারা মৌলগুলোর নাম পর্যন্ত, তাহলে চিন্তা করেন এখন এটার জন্য সলিউশন কি? সলিউশন কি যে যারা যতই বলুক যে 30টা ক্লাস পরও হয়ে যাবে, না অবভিয়াসলি হবে না। তাহলে সলিউশন কি? ভাইয়া তুমি তোমার বেসটা ঠিক করো। বেসটা ঠিক করো কিরকম? তুমি ফার্স্ট টাইমার বলো, সেকেন্ড টাইমার বলো বা থার্ড টাইমার বলো, তুমি প্রিপারেশন নিচ্ছ না, প্রিপারেশনের পাশাপাশি তোমার ভিত্তিটাকে আরো কিভাবে ইনক্রিজ করা যায়, কিভাবে করবা, ওই জিনিসগুলো বারবার করে পড়তে হবে। একই জিনিস বারবার করে পড়তে হবে। এই জন্য আমাদের সেকেন্ড টাইমের, থার্ড টাইমের, ইভেন ফার্স্ট টাইমের ব্যাচেও এই সুযোগটা আমরা দিচ্ছি, সেটা হচ্ছে আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাসে খুব ইজিলি ইয়া করতে পারবে। যেমন আমরা গতবার সাধারণ বিজ্ঞানে ঠিক যতগুলো ক্লাস নিয়েছিলাম, এবারও ঠিক সেম ক্লাস নিচ্ছি। এখন এবারের ক্লাসগুলো তো নতুন, তাহলে আস্তে আস্তে লেট হবে, কারণ সবগুলো আমরা রুটিন মেইনটেইন করে চলি, একের পর এক আসবে। তাহলে এমন হবে যে সে দেখা গেল যে সাধারণ জ্ঞান পড়তে যাচ্ছে, অন্য বিশেষ করে ডিপ্লোমার যারা সায়েন্সের দিকে একটু অনেক, তারা দেখা যায় যে বাংলা ইংলিশ এগুলোর বেশি দিকে, কারণ তাদের যেহেতু সায়েন্স ইউনিট দুর্বল, অন্যটা তো হার্ড করতে হবে। হার্ড করতে গিয়ে এইদিকে দুর্বল, তো এত দুর্বল হয়ে পড়ে মানে শেষে আর কামব্যাক দিতে পারে। তো এই জন্য আমরা কি করছি, বলছি স্টুডেন্টকে ভালো করে বুঝাই দিছি, প্রত্যেক ক্লাসে ভালোভাবে বুঝাই দিই যে আর্কাইভ ক্লাসগুলা দেখবা। কেন দেখবা বলো তো? ধরো আমি আজকে তোমাদেরকে ফিজিক্সের হচ্ছে তোমাদেরকে ধরো কোন চ্যাপ্টার পড়াবো, ভৌত রাশির পরিমাপ, একদম সহজ যে চ্যাপ্টারটা, তো এটা আমি গত বছরও পড়াইছি। তাহলে তুমি ওই চ্যাপ্টারটা যখন দেখবা, ওই ক্লাসটা দেখবা, তার মানে কি তুমি একবার পড়ছো, একবার সবকিছু পড়া শেষ। আমি যখন আবার পড়াবো তখন তুমি বলবা কি, এটা তো আমি পড়ছি। যেমনটা সায়েন্সের স্টুডেন্টরা বলে, ভাই এটা তুমি জানি, এটা তুমি পারি। কেন? কারণ তারা পড়ছে। তুমি যদি ক্লাসগুলো করো, তাহলে তুমিও বলতে পারবা কি, আমি তো ভাইয়া পড়ছি, এটা তো পড়ছি একবার। তখন তোমার আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে, তখন তোমার নাম্বার, পরীক্ষা যে ডেইলি এক্সামগুলো হচ্ছে এগুলো নাম্বার বাড়বে। এই জন্যই কিন্তু আমরা আর্কাইভ ক্লাসগুলো দিয়ে রেখেছি। অলরেডি তুমি অ্যাপে যাও, আমাদের যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তোমরা দেখবা। আচ্ছা, আমি এখানে আরেকটা প্রশ্ন, একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে, ভাইয়া আমি একজন সেকেন্ড টাইমার এবং আমি একজন থার্ড টাইমার, আমি যদি আপনাদের ফার্স্ট টাইমার কোর্সে ভর্তি হতে চাই, তাহলে সেটা ঠিক হবে নাকি আমি সেকেন্ড টাইমার ব্যাচের সাথে ভর্তি হব? আচ্ছা, তো আজকে যদি এই প্রশ্নের আমি উত্তর দেই, তাহলে তোমার জন্য বলবো, তুমি যদি একজন সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার হয়ে এখন বিবিএনের সাথে যুক্ত হতে চাও, তাহলে তোমার জন্য সবচেয়ে মানে কারেক্ট ডিসিশন যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড টাইমার ব্যাচে আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছি। তুমি যদি সেকেন্ড টাইমার ব্যাচে যুক্ত হয়ে থাকো, তুমি সবকিছু অলরেডি সেখানেই পাচ্ছ। বাট আজকে যদি যুক্ত হতে চাও, তাহলে আমি বলবো তুমি আমাদের ফার্স্ট টাইমার ব্যাচের সাথে যুক্ত হও। ওকে, ওয়াই? ফার্স্ট টাইমার ব্যাচে অলরেডি ওই আর্কাইভে সকল ক্লাস দেওয়া আছে এবং আগামী 1 তারিখ থেকে আমাদের সব আবার লাইভ শুরু হবে। অলরেডি তোমার দেওয়া আছে, তুমি দেখে নিজের দুর্বলতা কাটাই ফেলতে পারবে। এবং আবার লাইভ যেহেতু শুরু হবে, কারণ লাইভ ছাড়া ভাই, লাইভে যদি তুমি এক্সাম না দাও, শুধুমাত্র আমি 200 ফ্রি এক্সাম, মানে 200 এক্সাম দিয়ে রাখলাম ইয়ার মধ্যে, তোমার মধ্যে এত মোটিভেশন প্রতিদিন আসবে না তোমার সেটা মানে একা যায় এক্সাম দিবা। বা হচ্ছে ক্লাস স্যার আমি 3 মাস এক্সাম চালাইলাম,
হবে না, এটা হয় না। তোমারে আমি 200 এক্সাম দিয়ে রাখলাম যে তুমি এক্সাম দিয়ে নিও। দেয় না। সর্বোচ্চ 20টা এক্সাম দেয় আর বাকি 180টা বাকিগুলা পড়েই হ্যাঁ, থাকে। পড়েই থাকে। ওই হ্যাঁ, স্টুডেন্ট চান্স মিস করেই করে। obviously। তোমার এজন্য লাইভ এক্সাম আমরা আয়োজন করি যাতে তোমারে জোর করে এক্সাম দেওয়াতে পারি, জোর করে জোর করে চান্স পাওয়ানো। হ্যাঁ, তোমার দিয়ে জোর করে যাতে চান্স পাওয়ানো যায়। আমরা এটা করব। জোর করে মানে পড়বা না কেন? পড়ায়া ছাড়বো। বিভিন্ন এটা করে। অ অ এজন্য চাপের একক বিবি। চাপের একক বিবি এইজন্যই বলে। কারণ স্টুডেন্টরা আমরা জোর করে পড়াই। অনেকে ভাবতে পারে যে হচ্ছে সেকেন্ড টাইম আর থার্ড টাইমে অনেকগুলো যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমি ওইখানে ভর্তি হই কারণ পাশেই। হুম, হুম। ওইগুলা দেখে শেষ করব। আরে ভাই ফার্স্ট টাইমেরও তো আর্কাইভ দিয়ে দিছি। রাইট। এইজন্যই রেকর্ডেড বললাম যে ভিডিও ফার্স্ট তো টাইমে আছে। অলরেডি সব দিয়ে দিছি আমরা। তাহলে দরকার কি? তো এই জন্য নতুন করে যেগুলো লাইভ ক্লাস হবে এগুলো তুমি প্রথম থেকে করতে পারলে তোমার লেভেলে একটা অর্গানাইজ একটা ভাইব আসবে। বাট অলরেডি যারা সেকেন্ড টাইমে যুক্ত হয়ে যাচ্ছে দ্যাট উইল বি এনাফ, মোর দ্যান এনাফ। তোমার আর এগুলো কিছু লাগবে না, তোমার সবকিছু সেখানেই আছে। তোমার এরপরে সেকেন্ড টাইমার ব্যাচ যুক্ত হলে তাদের একটা সুবিধা আছে, তারা সেকেন্ড টাইমার ব্যাচের রেগুলার ক্লাস শেষ হওয়ার পরে তারা আবার শিউ সাকসেস কোর্সের এক্সপেরিয়েন্স প্রতি বছর মানে আমাদের যে কোর্সটা আসে। অ্যান্ড পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা যতগুলা কোর্স আমরা লঞ্চ করব সবকিছুর অ্যাক্সেস। রাইট। তো বুঝতে পারতেছে যে এক্স্যাক্টলি দে আর গেটিং মাস মোর ভ্যালু দ্যান এনিওয়ান এলস। ওকে, সো এক্স্যাক্টলি আমরা মনে হয় আজকে অনেক কথাবার্তা আরেকটা বললাম। প্রশ্ন আমি আরেকটা প্রশ্ন নিতে চাই, সেটা হচ্ছে ভাইয়া আমি এসএসসি এইচএসসি তে সায়েন্সে ছিলাম, এখন ডিপ্লোমাতে ভর্তি হইছি। বিষয় হলো যে যারা তো অন্য বিভাগের আছো তারা তো অলরেডি ডিপ্লোমা, তাদের তাছাড়া কোনো উপায় নাই। হুম, হুম। বাট প্রবলেমে ভুগে হচ্ছে যারা সায়েন্সে, তারা একটা ডিসিশন মেকিং এ একটা ভুগতেছে যে আমি বিএসসি করব নাকি ডিপ্লোমা করব। হুম, হুম। তো এটার জন্য সলিউশন হচ্ছে ভাইয়া, তোমার যদি বেস অনেক বেশি ভালো থাকে, মানে ধরো যে তুমি এইচএসসির বইগুলো খুব সুন্দর পারো, কারণ বিএসসি তে কিন্তু এইচএসসি থেকে কোশ্চেন হয়, যতই সবাই বলুক শুধুমাত্র এসএসসি থেকে এমন না, এইচএসসি থেকে কিছু কিছু জিনিস দিয়ে দেয়। হ্যাঁ, হুম, বেসটা এসএসসি Right. থেকে, বাট কিছু অ্যাডভান্স জিনিস কিন্তু এইচএসসি থেকে দিয়ে দেয়। আর ইদানিং কিন্তু কোশ্চেন অনেক পরিমাণে এক্সচেঞ্জ হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে। তো তোমার যদি এইচএসসি এর বেস ভালো থাকে, তার মানে এসএসসি অবভিয়াসলি বেস্ট, এই বেসটা ভালো থাকবে। তো এইচএসসি আমি বলবো ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি এর বেস সায়েন্সের গুলা তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এই তিনটাতে যদি খুব ভালো থাকে, মোটামুটি ভালো থাকে আর কি, তাহলে তুমি বিএসসি এর জন্য রিস্ক নিতে পারো। আর যদি তোমার মনে হয় যে আমার অবস্থা মানে আমি এসএসসির সায়েন্সই বুঝি না, আমার এইচএসসি সায়েন্স কেমনে বুঝবো, তোমার অবস্থা যদি এরকম হয়, তাহলে ভাই তোমার বিএসসি এর দরকার নেই, বেস্ট হবে। আমার ওপিনিয়ন এইটা, বাকিটা তুমি যদি চাও যে আমি এটা নিয়েই স্ট্রাগল করবো, বিএসসি তে চান্স পাবো, বাকিটা তোমার ইচ্ছা, বাকিটা আল্লাহ। ওকে, তো লাস্ট একটা জিনিস দিয়ে তোমাদের শেষ করি। আচ্ছা পলাশ, তুমি হয়তো বা বিভিন্ন গ্রুপে দেখছো যে কোন নার্সিং কোচিং ভালো হবে, অনলাইনে কোন নার্সিং কোচিং ভালো হবে। মজার বিষয় কি জানো, ওই পোস্টটা যে করেছে দেখবা অ্যানোনিমাস ভাবে করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কোথাও নাম show হয় নাই, না। অ্যানোনিমাস ভাবে করা অথবা ফেক আইডি থেকে করা। হ্যাঁ এবং ওই যে কোন নার্সিং কোচিং ভালো হবে কমেন্টে দেখবা নির্দিষ্ট কোনো নার্সিং কোচিং এর নাম হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মানে তাও আবার ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট সাথে সাথে। মানে এমন না যে 2 দিন পর বা কয়েক ঘন্টা পর, হ্যাঁ। ইনস্ট্যান্ট পোস্ট হয়েছে মাত্র 2 মিনিট, ইনস্ট্যান্ট দেখি, মানে নির্দিষ্ট একটা, কয়েকটা কিন্তু না, কয়েকটা হলে তো বুঝা যেত যে ওকে ঠিক আছে অরিজিনাল, অরিজিনাল বাট নির্দিষ্ট একটা মানে সেকেন্ড বরাবর কিছুক্ষণের মধ্যে সব পুরো ধুম ধারাক্কা, হ্যাঁ। চলতে এটা যে ক নার্সিং কোচিং, ক নার্সিং, ক ক ক ক ক ক ক, কমেন্ট হ্যাঁ ওই ক ক ক ক ক চলতে থাকে। তো বুঝাই যায় ভাই ইটস ম্যানিপুলেটিভ, বট, এটা বট। তার মানে নিজে পোস্ট করে নিজেই কমেন্ট করা ব্যাপারটা এরকম। স্টুডেন্ট আই থিঙ্ক ইউ নো এক্স্যাক্টলি, স্টুডেন্ট এখন সচেতন, স্টুডেন্ট এখন যাচাই বাছাই করে ভর্তি হয় কোনো জায়গায়। তো এইটা তোমরা দেখছো কিনা বলো, তোমরা বিভিন্ন গ্রুপে দেখবা যে লেখা কোন নার্সিং কোচিং ভালো, আবার নিজেরাই আবার দেখবা যে অসংখ্য কমেন্ট করে ভরাই ফেলে নিজেরাই। কোনো রিয়েল স্টুডেন্ট তুমি তেমন সেখানে তেমন খুঁজে পাবা না, দেখবা বেশিরভাগে বট আইডি, বট মানে ফেক আইডি, নিজেদেরই আইডি ক্রিয়েট করা। এটা তোমরা দেখছো কিনা একটু কমেন্টে দেখছো অসংখ্য স্টুডেন্ট, জি ভাইয়া দেখেছে এগুলো যে বট, এগুলো স্টুডেন্ট জানে যে এক্স্যাক্টলি কোন নার্সিং কোচিং ভালো হবে, অমুক অমুক, ক নার্সিং ক নার্সিং ক নার্সিং খ, হ্যাঁ এটা এক্স্যাক্টলি ইটস রিয়েলিটি। পোলাপাইনও জানে এটা হচ্ছে ফেক, আমার হচ্ছে অন্য কেউ কমেন্ট করলে সেগুলা ডিলিট করে দেয়। এক্স্যাক্টলি অন্য কেউ কমেন্ট করলে আবার ডিলিট করে দেয়। কারণ ধরো আমাদের রিয়েল বি ব্রেনের স্টুডেন্ট যারা বি ব্রেন থেকে চান্স পাইছে, ওইখানে অনেক স্টুডেন্ট যা কমেন্ট করে যে বি ব্রেনার বেস্ট, সামর্থ্য থাকলে বি ব্রেনার, কমেন্ট ডিলিট। ওরা কয়েছে ভাইয়া আমার কমেন্ট ডিলিট করে দিল, মেয়েরা কষ্ট করে যে ভাইয়া আমি বি ব্রেনের স্টুডেন্ট ছিলাম, আমি আপনাদের কাছে বেস্ট সার্ভিস পাইছি, এই জন্য ওরা লিখছে। আমি কি ভাই এই পোস্টটা তো ওরাই করছে, এই পোস্টও করছে ওরা, কমেন্টও করে ওরা নিজেদের মধ্যে বিবাহ বন্ধ, মানে নিজেরা পারিবারিক ভাবে। তো এখানে আমাদের বাইরের মানুষ তো ঢুকার সুযোগ নাই। তুমি যা যে কইবা সমযোজী বন্ধন, অধাতু রাইট, তুমি যা যে বিব্রেনের নাম বলবা এটা তো ওরা মানে সইবে না, ওরা তো ডিলিট করবেই, স্বাভাবিক বিষয়। তো এইটা হচ্ছে এখনকার বাস্তবতা, এই জিনিসটা তোমরা দেখছো। তো এইরকম আরো অনেক কিছু তোমরা মানে অনলাইনে দেখবা যেগুলো অ্যাকচুয়ালি মানে বোঝা যায় একটা স্টুডেন্টের মানে ফাঁদে ফেলানোর জন্য একটা স্টোপ।
ভাই এক্স্যাক্টলি তুমি যাচাই বাছাই করো, তুমি এক্স্যাক্টলি ডিটেলসে সময় নাও। আমরা বিবৃতিতে কেন বলছি তুমি সময় নাও, তোমার জন্য কোনটা ভালো তুমি সময় নিয়ে দেখো। না, এরকম অনেক তোমরা এটা তোমরা নিজেরাই দেখবে, আমরা এটা বলার কিছু নাই, বাট ইটস রিয়েলিটি। এরকম করে অনেক পোলাপান ধরো হচ্ছে অনেক ঘাটাঘাটি কম করছে, জাস্ট দেখছে যে একটা পোস্টে দেখছি যে অনেকে 200 জন মানুষ বলছে নার্সিং কোচিং ভালো, চলো আমরা কতে যাই। কতে গিয়ে এমন লেভেলের মানে মানে নার্সিং কোচিং এ এমন একটা গেল বাস দিয়ে দিল। একদম। তো দেখলে যে ভাই কমেন্টে তো 200 মানুষ লিখছে আরে ভাই 200 মানুষ না, ওটা 200 বট মানে ফেক আইডি, ওই কোচিং এর ফেক আইডি, ওরা লিখছে ওই তো নার্সিং কোচিং এ গিয়া বাস দিয়ে দিল। ওই যে একটা আছে না, সবই মিলে করি কাজ হারি জিনি নাহিলা। তো নাহিলা যে পোলাপান এই বাসটাই ভাবে নিজেরটা নিজে খায়। তো এরকম তোমরা দেখছো, তো এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা তোমাদের এই গোপন জিনিসটা ফাঁস করে দিলাম। তো বাকি দুঃখ তোমার উপরে, এরকম পোস্ট দেখলে বুঝে যাবা যে কোনটা কি কেমনে কি। ওকে, সো আমরা আজকে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে না? 10টা 7 বাজে। 10টা 7 বাজে। সো 9টায় আমরা শুরু হয়েছে। একদম আমরা 9টায় শুরু করেছি। আজকে সেশনটা আমরা এখানে শেষ করছি। তো এখন পর্যন্ত আজকে সেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমি একদম আনফিল্টার্ড থাকার ট্রাই করেছি। যে কোনো ফিল্টার্ড না, একদম আনফিল্টার্ড ভাবে তোমাদের জন্য যা ভালো হবে, যেটা করলে তোমার জন্য ভালো হবে, তোমার প্রিপারেশনে যেটা করলে ভালো হবে, এবং তুমি যাতে নিজে বাসায় বসে একা মানে কোনো জায়গায় ভর্তি না হয়েও পড়তে পারো, এটার জন্য যা প্রয়োজন সেটা আমি তোমাদের জন্য বানিয়ে আমি তোমাদের দেখাইলাম। এটা তোমাদেরকে আমি দিচ্ছি। এখন পর্যন্ত সেশনটা কার কার ভালো লেগেছে একটু কাইন্ডলি জানাও। তো ভাইয়া উল্টাপাল্টা ফেসবুক স্ক্রল, ইউটিউব স্ক্রল, সার্চ দেওয়া এগুলো বন্ধ করো। হ্যাঁ, মানে এগুলো করা মানে সময় নষ্ট করা। যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। সাইমা নূপুর বলেছে ভালো লেগেছে, অপ্পল ভালো লেগেছে, শামসুন্না স্যার অনেক ভালো লেগেছে। স্যার সিনথিয়া পিডিএফটা, বলো। হ্যাঁ পিডিএফটা আমরা হচ্ছে আমাদের পেজে আমরা হচ্ছে একটা ভিডিও আপলোড দিব, ওই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা বলবো তুমি বিবিআই বলা, ওই কমেন্ট সেকশনে বিবিআই কমেন্ট করলে তোমার ইনবক্স অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, একটু পরে আমরা ফেসবুকে ওটা আপলোড দিয়ে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা এখানে গিয়ে করতে পারবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। দেখো আনফিল্টার্ড ভাবে তোমার সত্য কথা মানে মানে কি বলে, সত্য কথা আসলেই মানে দরকার শোনা এগুলা। ফেসবুক না থাকলে টেনশন নাই। গুড আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা এটা ব্যবস্থা করব, প্যারা নাই। অনেক ভালো লেগেছে, ইউটিউব থেকে অনেক ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। সামনের সেশনটায় আমরা আরো আলাপ করব। তবে আগামীকাল যেহেতু সাধারণ জ্ঞান পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, বিবিনারের 11টা বই পাবা, 3 জন পাবে। হ্যাঁ, 33টা বই পাবে। হ্যাঁ, তো এই পুরস্কার পাওয়ার জন্য হইলেও তোমাকে ভালো করে পড়তে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? ভালো করে এখন দেখো আমরা ফ্রি স্টুডেন্টদেরকে এমনভাবে গাইডলাইন দিচ্ছি যে তারা যাতে নিজেই স্বয়ংসম্পূর্ণভাবে পড়াশোনা করতে পারে। কোনো কোচিংয়ে সে একটা টাকাও নষ্ট না করে সে যাতে পড়তে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? এভাবে গাইডলাইন দিচ্ছি, এবং এক্সাম দিয়ে তুমি নিজেই বুঝতে পারতেছো তোমার দুর্বলতা কোথায়। তোমাকে আমি 2 দিক দিয়ে আমরা সহায়তা করছি। বিবিনার থেকে 2 দিক দিয়ে সহায়তা করছি। 1, তোমার সবকিছু আমরা গুছাই দিচ্ছি। 2, তোমাকে দুর্বলতাগুলো খুঁজে বের করতে সহায়তা করছি। ভাই আই ডোন্ট নো মানে এত আপনজন তোমার এই লেভেলে তোমাকে ইয়ে কেউই নাই, করছে। কেউই নাই, ব্যাপারটা বুঝতে পারছো? হয়তো শুধু আসে ওই মোটিভেশনের সাথে একটু কোর্সে প্রমোশন করতে। কোর্সের প্রমোশন করতে হয়। কিন্তু এই যে ভ্যালু দেওয়া, এই যে তোমাদের সবকিছু গুছায় দেওয়া, ইটস রেয়ার। মানে আচ্ছা আরেকটা বিষয় দিয়ে শেষ করি। হুম। আচ্ছা আমরা নার্সিং স্টুডেন্ট নিয়ে কাজ করি, রাইট পলাশ? হ্যাঁ, হ্যাঁ। সো নার্সিং প্রফেশনের প্রতি যদি আমাদের রেসপেক্ট না থাকে, নার্সিং প্রফেশনকে যদি আমি আন্ডার এস্টিমেট করি, নার্সিং প্রফেশনকে যদি আমি কটাক্ষ করি, তাহলে আমার কি এই সেক্টর নিয়ে কাজ করার কোনো অধিকার আছে? না, না অবভিয়াসলি অধিকার নাই। তার মানে তো শুধু আমি বিজনেসের জন্য, জাস্ট বিজনেসের জন্য। শুধুমাত্র বিজনেসের জন্য যে মার্কেটটা ধরার জন্য, যে যদি পারলে পারলাম, না না পারলে পারলে কিছু নাই। টাকা ইনকাম করতে পারলাম, না নাই। তো এটা ধরেই এক্স্যাক্টলি দিচ্ছি। আমি এইটুকু তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব। দেখো আমি এজ এ ডাক্তার হিসেবে আমি অসংখ্য আমার নার্সিং দিদিদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। ভাই একজন নার্স হসপিটালে যে লেভেলের পরিশ্রম করে, বিলিভ মি, তাদের মানে মাসিক স্যালারি 1 লাখ হইলেও আমার মনে হয় কম হবে। টু বি অনেস্ট, একজন নার্সের বেতন 1 লাখ টাকা হইলেও কম হবে, যেই লেভেলে মানসিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম যায়। এরকম নার্সদেরকে যারা ইনডাইরেক্টলি বলে হচ্ছে দুর্বল, মানে হচ্ছে অন্য কিছু না হলে নার্সিং এ আসতেছে, এটা শুনলে আমারই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। মানে চিন্তা করে এরকম যে এটা একটা হচ্ছে অপশনাল একটা জিনিস, যে সব দিক দিয়ে ফিল্টার্ড হয়ে 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 কোথাও পাইলো না, ওকে ঠিক আছে শেষে মানে এরকম কথাগুলো যখন কারো মুখ থেকে শোনা হয় আসলে খুবই খারাপ লাগে ভাই। আমরা নার্সিং নিয়ে বাংলাদেশে ডেডিকেটলি কাজ করি, এতগুলো বছর কাজ করছি, অনেক কটু কথা শুনেছি, বাট ইদানিংও শুনতেছি অনেকে নার্সিং প্রফেশনকে এত আন্ডার এস্টিমেট করে বলতেছে। সবচেয়ে খারাপ লাগে যে যারা নার্সিং এর জন্য পোলাপাইনের কোচিং করানোর কথা বলে, তারাই যখন এগুলা বলে আসলে ব্যাপারটা খুবই প্যাথেটিক একটা বিষয়। যা তুই ভাই তুই যাদেরকে গাইড করবি, তুই যাদেরকে পড়াশোনা করাবি, তাদেরকে অপমান করতেছিস। ইটস হাউ ইটস পসিবল ম্যান। সো এক্স্যাক্টলি হোয়াট এভার হ্যাপেন্ড টিল্ড কোভিডের পরবর্তী সময় থেকে যা শুরু হয়েছে, নট এনিমোর,
আই এম ব্যাক। তো দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বিব্রেনারের থেকে আমরা আমাদের শিক্ষার্থীর জন্য সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব। উই রেসপেক্ট নার্সেস, উই ওয়ার্ক ফর নার্সেস। বাংলাদেশের নার্সিং কমিউনিটিটাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে চাই। বাংলাদেশের নার্সিং কমিউনিটিটাকে আমরা এমন মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাই, মানুষ যাতে ছোটকাল থেকে স্বপ্ন দেখে, আই ওয়ান্ট টু বি এ নার্স, আই ওয়ান্ট টু সার্ভ পিপল। তো আমরা সেই জন্য কাজ করছি। সেটার জন্য আমরা অ্যাজ এ নার্সিং ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য কাজ করছি। নার্সিং উইল বি এ প্রফেশন, যেটা এখন ইউকে, ইউএসএতে মানুষ ছোটকাল থেকে নার্স হতে চায়। ওইখানে এত বেশি স্যালারি স্ট্রাকচার, এত সুযোগ সুবিধা, দ্যাটস ওয়াই তারা ছোটকাল থেকে নার্স হতে চায়। আমাদের দেশেও এই জিনিসটা আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। সেই অ্যাওয়ারনেসটা, সেই সচেতনতা ডেভেলপ করতে হবে, অ্যান্ড উইল ডু দ্যাট। এটা আমাদের কোনো সাইড প্রজেক্ট না, দিস ইজ আওয়ার মেইন প্রজেক্ট, দিস ইজ আওয়ার মেইন প্রজেক্ট। উই ডু নার্সিং, আমরা নার্সিং এর জন্য কাজ করি। সো দিস ইজ আওয়ার মেইন টাস্ক, দিস ইজ আওয়ার মেইন ওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। বিবিনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওকে, সো ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।